আমি কোনোদিনও কারো কাছে কিচ্ছু চাইনি, বরাবরই মুখ চোরা স্বভাবের মানুষ আমি। তবে আজ আপনার কাছে কিছু একটা চাইছি আমি। দয়া করে আমায় একেবারে মেরে ফেলুন, অনুরোধ করছি, আমি শেষ করে ফেলুন আমায়। হু হু করে এ কান্নার বাঁধ ভেঙেছে সপ্তদশীর। ফর্সা মসৃণ মুখখানায় জুড়ে ছড়িয়ে গিয়েছে রক্তিম আভা। সরু নাকের পাটাটা ফুলে গিয়ে বরাবরের ন্যায় পাকা টমেটোর রং ধারণ করেছে আজ। তুলতুলে অধৈর্যরা কাঁপছে, তিত্তির করে সে আবারও নাক টানল। সম্মুখে শটানভাবে দাঁড়িয়ে থাকা নির্দয় মানব এত কিছু শুনেও ক্রূর হাসি টেনেছে ঠোঁটের কোণে। দুহাঁটু আলগোছে মেঝেতে ঠেকিয়ে ঝুঁকে এসেছে মেয়েটার দিকে। মাহি চিবুক নামিয়েছে কণ্ঠায়। হেঁচকি তুলে কাঁদতেই আচমকা এক শক্তপোক্ত হাতের থাবা এসে বসল তার চুলের গোছায়। এমনিতে এ বেচারির ক্ষুদ্রকায় শরীরটা যন্ত্রণায় বুঁদ হয়ে আছে, তার উপর অমন শক্তপোক্ত হাতের থাবা। মাহি কুকিয়ে যাচ্ছে ব্যথায়। চোখ মুখ কুচকে আর্তনাদ বেরোচ্ছে তার কণ্ঠ ফুঁড়ে। বন্ধ চোখের কার্নিশ বেয়ে টুপটুপ করে গড়িয়ে পড়ছে নোনা ধারা। মুগ্ধ কেমন ক্রূর চোখে তাকিয়ে আছে মেয়েটার মুখ পানে। তামাকে পোড়া পিয়ার্সিং করা ঠোঁটটা বুঝি সামান্য পিষ্ট হলো দাঁতের সঙ্গে। বাদামি চোখ জোড়া শ্লেষাত্মক ইঙ্গিত স্পষ্ট। সে এবার হাতের জোর বাড়ালো। শক্তপোক্ত হাতের তালুতে সজোরে পিষ্ট হলো মাহির নরম চুলগুলো। মাহি তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে। ব্যথাতুর শব্দে কেঁপে কেঁপে উঠছে তার বদনখানি। তার এহেন আর্তনাদে বড্ড স্বস্তি পাচ্ছে মুগ্ধ। ঠোঁটের কোণে তার আচমকা ফুটে উঠল এক চিলতে পৈশাচিক হাসির রেশ। সে তৎক্ষণাৎ মাহির ছোট্ট মাথাটা মেঝের সঙ্গে চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় মেলেনি মাহির। মাথার একপাশে শক্তপোক্ত হাতের থাবা। বেচারির মাথাটা কেমন পিষে যাচ্ছে মার্বেলের মেঝের সঙ্গে। হাতের জোর বাড়াচ্ছে মুগ্ধ। মাহি গোঙাচ্ছে বেশ। হাত পা ছুঁড়ে তরপাচ্ছে গলাকাটা মুরগির ন্যায়। ওদিকে মুগ্ধর তাতে কিছুই যায় আসেনি বোধ হয়। নির্দয় মানব নিজের নির্দয়তার কঠোর ছাপ ফোটালো কণ্ঠে, দাঁত খিচে আওড়ালো। ইউ পিস, যেখানে আমি আমার বাপের কথা কানে তুলি না, সেখানে তুই কোন চ্যাটের বাল, যার কথা আমি মানতে যাব? অ্যান্ড ইউ সেড ইউ ওয়ান্ট এ ডাই রাইট। বলেই অট্টহাসিতে মাতল যুবক। হাতের থাবার জোর বাড়িয়ে মাহির গাল দুটো এক প্রকার থেতলে দেবার পায়তারা চালিয়ে ফের কঠিন গলায় শুধালো। ইউ নো হোয়াট বান্দের মেয়ে, তোর মরণ অত সহজ হবে না। অ্যাটলিস্ট আগামী 6 মাস তো হবেই না। ইউ নো না, ফর দ্যাট 6 মান্থ ইউ আর মাই ব্লাডি বেড পার্টনার। দেন ওয়ান আই বোথ টু মেক মাই মিস্টেক, নাথিং এলস। অবশ্য তোর মতো স্লাইডকে এর চেয়ে বেশি কিছু বানানো যায় না। এতটুকু শরীরে তোর যা গরম, পুরুষ মানুষের সান্নিধ্যে পেলে তো আর কথাই নেই। চোখ ফেটে অশ্রু গড়াচ্ছে মাহির। বুকটা খান খান করছে নির্দয় মানবের প্রতিটা তিরস্কারে। মুখ ফুটে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে তার, আমি স্লাট নই, আমি মোটেও অপবিত্র নয়। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বুক চিৎকার দিয়ে কথাটা বললেও কণ্ঠরুদ্ধ মাহির। এদিকে মেঝেতে শুয়ে কাতরাতে থাকা মেয়েটার ঘাড় বরাবর আঙ্গুল দাবিয়েছে মুগ্ধ। প্রবল জোরে হ্যাঁচকা টানে মেয়েটাকে উঠিয়ে বসালো পরক্ষণে। মাহি চোখ কুচকে রেখেছে, এখন আর শব্দ তুলে কাঁদছে না সপ্তদোষী। মুগ্ধের দৃঢ় চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটো লেপটে গিয়েছে এক প্রকার আগুন। মাহির মুখ পানে কটমট দৃষ্টি বজায় রেখে সে কেমন চিরবিরিয়ে আওড়ালো। লিসেন জানোয়ারের বাচ্চা, এসব ফাকিং মেলোড্রামাটিক কথাবার্তা তোর বাকি সব পার্টনারদের শোনাবি, আমাকে নয়। আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইয়ার্স। ঘৃণা করি আমি তোকে। তুই যদি আমার শিকার না হতিস মন্দির মেয়ে, তাহলে এতক্ষণে তোকে আমি নিজ হাতে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। বাট আমার অনিচ্ছা সত্ত্বেও ফর দ্য 6 মান্থ ইউ হ্যাভ টু বি অ্যালাইভ। এই 6 মাস রোজ আমার টর্চারগুলো সহ্য করতে হবে তোকে। তোর শরীরে সম্পূর্ণ আনাসে কানাসে থাকবে আমার দেওয়া মারার দাগ। কাজ আই লাভ ইউ পেন্স। বিশ্বাস কর, তোর তিলে তিলে পাওয়া কষ্টগুলো দেখতে ভীষণ এনজয় করি আমি। হতবাক চোখে তাকিয়ে আছে সপ্তদোষী। চোখ দুটো নীরবে অশ্রু ঝরাচ্ছে তার। মুখে তেমন রানে। একটা মানুষ ঠিক কতটা নির্দয় হলে এমন কথা বলতে পারে তা জানা নেই তার। এদিকে মুগ্ধের চোখ দুটোতে আজ কেবলই ঘৃণা। মেয়েটার দিকে তাকাতেও বোধহয় নাক সিটকাচ্ছে যুবক। সে তৎক্ষণাৎ মাহির মাথাটা ঝাঁকিয়ে দূরে সরালো। এহেন অতর্কিত কাণ্ডের তাল সামলাতে না পেরে বেচারি ফের ছিটকে পড়ল মেঝেতে। ছোট্ট মুখটা তার ঢেকে গেল চুলের ঝাপটায়।
ওদিকে মুগ্ধ নামক বরিষ্ঠ পুরুষ উঠে দাঁড়িয়েছে। ততক্ষণে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে মাহির দিকে এক দফা তাকিয়ে থেকে এগিয়ে এলো এক কদম। নির্দয়তার চরম সীমানায় পৌঁছে গিয়ে নিজের ভারী কদমের তলায় জোরপূর্বক পিষ্টে ধরল মাহির নরম পা। মাহি তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে উঠে বসে, ঠোঁট কামড়ে কাঁদতে কাঁদতে চেপে ধরে মুগ্ধের পা। দু হাতে ঠেলতে ঠেলতে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে বলে ওঠে, ছাড়ুন প্লিজ, ছাড়ুন, ব্যথা মরে যাচ্ছি আমি। মুগ্ধ কানে তুলেনি কথাটা। নিজ পায়ের তলায় মাহির পাটা পিষতে পিষতে কটমুটি আওড়ায়। ব্লাডি স্যালাড, 6 মাস আমার কাছে থাকার পর যদি বেঁচে ফিরিস, তাহলে দেশে গিয়ে একটা না 1000টা পার্টনার জুগিয়ে নিস। বাট এখানে ভুলে কেন আমি বাদে অন্য কারো দিকে চোখ তুলে তাকালে তোকে তপ্ত সালফিউরিক অ্যাসিডে চোবাবো আমি, মাইন্ডেড। ঝাঁজ নিয়ে কথাটা বলেই পা সরায় মুগ্ধ। চোয়ালের পেশি শক্ত করে তক্ষুনি পা ঘোরালো উল্টো পথে। এদিকে মাহি দুহাতে নিজের পা চেপে ধরে কাঁদছে। ছলছল চোখ জোড়া উঁচিয়ে তাক করল নির্দয় মানবের চলে যাওয়ার পথে। কণ্ঠে একরাশ অসহায়ত্ব ঢেলে উঁচু স্বরে আওড়ালো, ছাড়ুন আমায়। আর কত মারবেন আমায়? আর কত ধরনের অত্যাচার করা বাকি আছে নির্দয় মানব? আর কত? মুগ্ধের চলন্ত পা দুটো থমকায়। ঘাড় বাকি না তাকিয়ে যুবক দাঁড়িয়ে রইল ঠায়। মাহি ফোপাচ্ছে, চোখ দুটো তার ঝাপসা হয়ে গেছে অশ্রুর আনাগোনায়। ঠোঁট দুটো কেবল ভেঙে ভেঙে আসছে সপ্তদোষীর। সে এবার অসহায়ত্ব বাদ দিয়ে নিষ্প্রাণ কণ্ঠে শুধালো, হ্যাঁ, আমি মানছি আমার বাবা দোষী, মানছি আমার বাবার ভুলের জন্য আপনি আপনার শৈশব হারিয়েছেন, কষ্ট পেয়েছেন। তাই বলে এখানে আমার কি দোষ? আমি কি আদৌ কোনো ক্ষতি করেছি আপনার? করিনি তো। তাহলে শুধুমাত্র তাইফ এহসানের মেয়ে বলে এতটা অত্যাচার করছেন আপনি, তাই তো? আমার গায়ে তাইফ এহসানের রক্ত থাকাটাই কি আসল সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার গা থেকে নিজের সব রক্ত ঝরিয়ে ফেলি, তবে কি আপনি থামবেন বলুন? মারা বন্ধ করবেন আমায়? বাঁকা হাসলো মুগ্ধ। তখনই শরীর বাঁকিয়ে পেছনে ফিরল। চোখের চাহনিতে ক্রূরতা লিপটে গমগমে গলায় শুধালো, তোর শরীর থেকে শেষ রক্তবিন্দু অব্দি ছড়িয়ে ফেলা দায়িত্বটা আমার। সেটাতে তুই হস্তক্ষেপ করার কে? সময় হলে আমি মারব তোকে। আপাতত ওয়েট কর। আর দাঁড়ায়নি মুগ্ধ। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি দেখিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল ঘর ছেড়ে। মাহি স্তম্ভিত নেত্রে তাকিয়ে রইল কেবল। হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে আওড়ালো, সত্যি মেরে ফেলবে আমায়? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় দাপুটে গ্যাং দ্য রুশদি প্যান্থার, যাকে বহিরাগত ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় আখ্যায়িত করা হয়। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় গ্যাংস্টার মাফিয়া যার একটিমাত্র হুকুমের জন্যে চাতক পাখির ন্যায় অপেক্ষা করে থাকে, সে আর কেউ নয়, দ্য ডোম্যান ওরফ শ্যাডো মনস্টার। অন্ধকার থেকে আলোতে যাকে এখন অবধি দেখা যায়নি, যার মুখের দিকে চোখ তুলে তাকানোর সাধ্যই নেই কারো, দ্য শ্যাডো মনস্টার, যার কাছে মানুষ মারা একদম ডাল ভাতের সমান। সেই মনস্টার কিনা একটা সামান্য মেয়ের জন্যে রাশিয়ার টপ লিস্টের 35 জন ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তার প্যালেসে। ইজ দিস রিয়েলি পসিবল? দামিয়ানের সামান্য একটা কথায় বিস্ফোরণ ঘটেছে পুরো কনফারেন্স লাউঞ্জে। উপস্থিত ডাক্তাররা কেমন হাঁ করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দামিয়ানের মুখায়ভাবে যতটা উচ্ছ্বসিত ভাবস্রোত, বাদবাকিদের মুখায়ভাবে তা অনুপস্থিত। কনফারেন্সের টেবিলে একদম শেষে চেয়ারে গম্ভীর মুখে বসে আছেন ডক্টর মিয়ান। বাহাতের কোনোই ঠেকানো টেবিলের উপর আঙ্গুল খেলছে পেন্সিল। নাকের উপর ঝুলে থাকা চশমাটা খানিক ঠেলে ঠুলে গম্ভীর পুরুষ গম্ভীর কণ্ঠে আওড়ালেন, সো ডক্টর দামিয়ান, আপনি বলতে চাইছেন আমি সহ এখানে যারা যারা আছে আমরা সবাই গত 2 দিন আগে দ্য শ্যাডো মনস্টারের হিডেন প্যালেসে গিয়েছিলাম? লাইক সিরিয়াসলি? যে প্যালেসের ঠিকানাটাই কারো ঠিকঠাক মতো জানার কথা নয়, সেই প্যালেসে কিনা আমরা গিয়েছি, তারপর আবার বেঁচেও ফিরেছি। ইজ নট ইট ফানি? দামিয়ান অতিষ্ঠ হলো ফের। মোটা পেটখানার দুধারে হাত ঠেকিয়ে বাজখাই কণ্ঠে আওড়ালো, I am serious, doctor. মিয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেললেন এহেন কথায়। রয়ে শয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে শ্লেষাত্মক কণ্ঠে বললেন, আই থিঙ্ক ইউ আর ড্রাঙ্ক মিস্টার দামিয়ান, গো অ্যান্ড টেক সাম হ্যাংওভার। তেতে উঠলেন দামিয়ান। গলায় ঝাঁজ ঢেলে যেই না কিছু বলতে যাবেন অমনি খেয়াল করলেন বাকিরাও একে একে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। ডক্টর মিয়ানের পিছু পিছু বেশ কয়জন চলে গিয়েছে ইতিমধ্যে। দামিয়ান বড্ড হতাশ হলো। উদাস মুখে হাত বাড়িয়ে চেয়ার টেনে বসে দুহাতে চোখ দুটো চেপে ধরল কেমন। বেশ কিছুক্ষণ পর কাঁধে কারো শীতল হাতের স্পর্শ অনুভূত হতেই হকচকিয়ে ঘাড় বাঁকায় দামিয়ান।
চোখ দুটো উপরে তুলে দেখল ডক্টর আন্দালিব কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছেন তার পানে। দামিয়ান তক্ষুনি নড়ে চড়ে বসলেন। জিজ্ঞাসু চোখে আন্দালিবের পানে তাকিয়ে থাকতেই আন্দালিব কেমন সন্দেহাকুল কণ্ঠে বলে ওঠে, আই থিঙ্ক ইউ আর রাইট দামিয়ান। গতকাল ঘুম থেকে ওঠার পর আমার ওয়াইফ আমায় কয়েকবার জিজ্ঞেস করেছিল আমি গত 2 দিন কোথায় ছিলাম, বাট আমার সত্যি মনে হচ্ছিল না আমি বাড়ির বাইরে ছিলাম। ইভেন এখনও মনে পড়ছে না এই বিষয়ে। তবে আমার ওয়াইফ তো আর মিথ্যে বলবে না, রাইট? এই যে নো, আমি কখনোই বাইরে রাত কাটাই না। তাহলে আমি গত 2 দিন কোথায় ছিলাম? আমার কেন মনে হচ্ছে তুমি সত্যি বলছো, কিন্তু ডাউট হচ্ছে এ নিয়ে যে যেখানে আমাদের কিছু মনে পড়ছে না সেখানে তুমি এত কিছু মনে রাখলে কিভাবে? দামিয়ান উৎসাহিত হয়ে তৎক্ষণাৎ চেপে ধরে আন্দালিবের হাত। লোকটাকে বিন্দুমাত্র সময় না দিয়ে নিজের পাশের আসনে বসিয়ে বিবৃতি দিল তখনকার পুরো ঘটনা। যত শুনছে ততই যেন অবাক হচ্ছে আন্দালিব। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। নিজ কানে এত কিছু শুনেও বোধহয় বিশ্বাস করতে পারছে না দামিয়ানের কথাগুলো। দামিয়ান হাঁপিয়ে উঠেছে, বলতে বলতে গলা শুকিয়ে কাঠপ্রায়। টেবিলের উপরে বেড়ে রাখা পানির গ্লাসটা তখনই হাত উঠিয়ে চুমুক বসালো দামিয়ান। লম্বা লম্বা নিঃশ্বাসে কয়েক সেকেন্ডের মধ্যেই গিলে নিলেন সম্পূর্ণ গ্লাসের পানি। পাশ থেকে আন্দালিব কেমন শান্ত কণ্ঠে আচমকায় বলে ওঠে, যদি মনস্টার কোনোদিন জানতে পারে তোমার কথা, তবে কি করবে দামিয়ান? দামিয়ান ঘন ঘন নিঃশ্বাস ফেলে মুঠোয় চেপে ধরেছে কাচের গ্লাসটা। দৃষ্টি তীক্ষ্ণ করে নিয়ে ঠোঁটের কোণে লেপটে দিল এক চিলতে বাঁকা হাসিরে। সময় নিয়ে শয়তানি বুদ্ধির কামাল দেখিয়ে জানালো, তার আগে দ্য মনস্টারের উইক পয়েন্টের কথাটা অন্তত একজনের কানে দিয়ে নেই, তারপর যা হবে দেখা যাবে। ভরকায় আন্দালিব। ভ্রুদ্বয়ের মাঝে ভাঁজ ফেলে সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করে ওঠে, কালকে বলবে? সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে তাকায় দামিয়ান। ঠোঁটের কোণে ক্রূর হাসি লেপটে কেবল আওড়ালো। আছে একজন। বড়সড় কাচের তৈরি চেম্বারে বসে আছে মনস্টার। এ যেন চেম্বার নয়, এক কথায় ব্যাডমিন্টন কোর্ট। সম্পূর্ণ চেম্বারের প্রতিটা দেয়াল জুড়ে সাজিয়ে রাখা দেশি বিদেশি ব্র্যান্ডের অস্ত্র। কোনোটা খুব দামি তো আবার কোনোটা খুব রেয়ার। চেম্বারের এক পাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক। তার ঠিক পেছনের দেয়ালে সংরক্ষিত অবস্থায় আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। পানিতে পরিপূর্ণ কাচের তৈরি দেয়ালে কি সুন্দর করে ঝিমোচ্ছে হিংস্র কুমির। তার পাশেই স্তূপ জমেছে মানব শরীরের হাড়গোড়ের। বোধহয় বড্ড আয়েশ করে খাবার খেয়েছে কুমির বাবাজি, তাই এখন ঝিমোচ্ছেন তিনি। এদিকে তার সামনে চেয়ার পেতে ডেস্কের উপর পা তুলে বসে আছে মুগ্ধ। এক হাতে ফাইল ঘাটছে, আরেক হাতে আঙ্গুলের ভাঁজে জ্বলছে সিগার। গম্ভীর মুখ যুবকের কপালখানায় বেশ কটা ভাঁজ বিদ্যমান। ফাইল ঘাটার ফাঁক করে বার কয়েক টান বসাচ্ছে সিগারে। এরই মধ্যে চেম্বারের দরজায় কড়া নাড়বার শব্দ হলো। খানিকটা মনস্টার মোটেও পাত্তা দেয়নি তাতে। মিনিট দুয়েক যেতে না যেতেই চেম্বারের দরজা খুলে ভেতরে ঢুকে এডউইন। মনস্টারের মুখে আদৌ কোনোদিনও অনুমতি পেয়েছে সে যে আজ পাবে? গম্ভীর মুখও এডউইন রয়ে শয়ে কদম বাড়াচ্ছে। ডেস্ক থেকে প্রায় 5 হাত দূরত্বে মাথা নুইয়ে দাঁড়িয়ে থেকে হাত দুটো কোমরের পিঠে বেঁধেছে। গলায় ভারী গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে নিচু স্বরে বলে, মনস্টার, মানি লন্ডারিংয়ে ক্লিন টাকা গতকালকেই রিফান্ড হওয়ার কথা ছিল, বাট ইস্তাম্বুল থেকে এখনো তেমন কোনো রেসপন্স আসেনি। আমি কি তবে জানিয়ে দেব এ টাকা কার? ব্যস্ত দৃষ্টিখানা থামলো মুগ্ধের। ফাইলের ভেতর থেকে দৃষ্টি সরিয়ে এনে তাক করলো এডউইনের উপর। কিয়ৎক্ষণ সরু চোখে তাকিয়ে রইল মনস্টার। অতঃপর ঠোঁটের কোণে তার আচমকা দেখা মিলল ক্রূর হাসির রেশ। সে চট করে হাত থেকে ফাইলটা ডেস্কের উপর ছুঁড়ে ফেললো। পা দুটো আস্তে ধীরে ডেস্ক থেকে নামিয়ে এনে গম্ভীর কণ্ঠে আওড়ালো, মাঝে মধ্যে শুধু নাম বলা উচিত না এডউইন, পাওয়ার দেখাতে হয়। আজ না হয় ওরা দেখুক দ্য শ্যাডো মনস্টারের আনটল পাওয়ার। জেড রেডি কর, আই এম কামিং। এডউইন নত মস্তকে ঠোঁট কামড়ে হাসলো বোধ হয়। মনস্টার তার ফর্মে ফিরেছে। আহ, ঠিক কতদিন পর আগে দৃশ্য দেখবে সে। ভাবতে ভাবতেই মনটা কেমন আনন্দে নেচে কুদে উঠছে তার। ডিভানের উপর পা গুটিয়ে বসে আছে মাহি, মুখ ঘুরিয়ে রেখেছে অন্যত্র। পাশেই খাবারের প্লেট কোলে নিয়ে বসে আছে মিলা। লোকমা তুলে এগিয়ে রেখেছে মাহির দিকে। বারবার অনুনয়ে জুড়ে বলছে, একটু খেয়ে নাও মুনলাইট, বেশি না, মাত্র একটু খেলেই হবে। সপ্তদশী এর বেজার মুখখানা ঘুরিয়ে রেখেছে কেমন। মিলার অমন অনুনয়ে গলছে না আজ, উল্টো ভাব ধরেছে কঠিন। মিলা হাঁপিয়ে উঠেছে বলতে বলতে। মাহির এহেন অপারগতা বড্ড পীড়া দিচ্ছে তাকে।
মেয়েটা কেমন আহত চোখে তাকিয়ে রইল মাহির পানে। কণ্ঠ ধরে আসছে তার। একটু কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো। সে বহু কষ্টে ঢোক গিলল, খানিকটা রয়ে সয়ে বলল, মুনলাইট, আমি জানি তোমার বিশ্বাস একবার ভেঙেছে। এই নিয়ে আমি নিজেও বড্ড আফসোস করছি। তবে বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি বহুবার চেয়েছি তোমায় আটকাতে, একবার নিষেধও করেছিলাম, কিন্তু বাকিটা আর বলা হলো না মিলার। তার আগেই ডুকরে উঠল যুবতী। মাহির মন গড়ল কিনা কে জানে। সে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো, কপাল কুঁচকে কিয়ৎক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধালো, হয়েছে, আর কাঁদতে হবে না। কই দেখি কি এনেছো। থামলো মিলা। কান্না ভুলে ফেলফেল করে তাকিয়ে রইল মাহির পানে। অবোধের সুরে ফের জিজ্ঞাসা করলো, সত্যি খাবে? মাহি প্রতি উত্তরে ছোট উত্তর দিয়ে জানালো। হুম। মিলার খুশি এবার ধরাছোঁয়ার বাইরে। মেয়েটা কেমন উচ্ছ্বসিত হয়ে ফের লোকমা তুলে এগিয়ে দিল মাহির মুখের দিকে। মাহি এবার আর মুখ ঘোরায়নি। আলতো করে হাঁ করে মুখে পুরে নিল খাবারটুকু। আয়েসে চিবুতে চিবুতে আরেকবার লোকমা উঠল তার মুখের দিকে। এবারও বিনা বাক্য ব্যয়ে হাঁ করলো মাহি। খাচ্ছে সে, অথচ আনন্দে চোখ দুটো চিকচিক করছে মিলার। মাহি অবশ্য খেয়াল করেনি তা। আনমনে খাবার চিবোতে ব্যস্ত সপ্তদর্শী। পিনপতন নীরবতায় ছেয়ে থাকা পুরো কামরা জুড়ে হঠাৎ ছড়িয়ে পড়ল এক বিকট গর্জন ধ্বনি। মাহি আতকে উঠে এহেন গর্জনে। এই বুঝি এ ধরনীর আকাশ চিরে কিছু একটা নেমে আসবে এক্ষুনি। মাহি খাওয়া ফেলে ফেলফেল করে তাকাচ্ছে এদিক ওদিক। ভয়ার্ত কণ্ঠে মুখ ভর্তি খাবার নিয়ে অস্পষ্ট উচ্চারণে বলল, এটা কিসের আওয়াজ? মিলা স্মিত হাসলো। বাহাতে মাহির হাতখানা দৃঢ়ভাবে চেপে ধরে আশ্বস্ত করলো ভয় না পেতে। মাহিও তাই করলো। সময় যেতে যেতে আওয়াজটা মৃদু শোনাচ্ছে যেন। মিলা তখন নরম কণ্ঠে বলে ওঠে, এটা প্রাইভেট জেটের শব্দ। আই থিঙ্ক মনস্টার কোথাও যাচ্ছে। তরাক ঘাড়ুচায় মাহি। সন্দিগ্ধ দৃষ্টিতে ঠাঁই বজায় রেখে প্রশ্ন ছুড়ল, এত শিওর হলে কি করে? হুটহাট কৌতুক শুনলে মানুষ যেভাবে হো হো করে হেসে ওঠে, ঠিক তেমনিভাবে মিলাও কেমন হেসে উঠল। হাসতে হাসতে গায়ের উপর গড়িয়ে পড়ার দশা তার। মাহি অপমানিত বোধ করলো এহেন কাণ্ডে। সে কি এমন বলল যার জন্য এভাবে হাসতে হবে? মাহি গাল ফুলিয়ে অন্যত্র তাকায়। তা দেখতে পেয়ে চট করে হাসি থামায় মিলা। রাগিনীর রাগ ভাঙানোর কায়দায় তক্ষুনি এক হাতে চেপে ধরে নিজের কান। অপরাধী কণ্ঠে বলে, সরি মুনলাইট, আর হাসবো না। এই যে দেখো, কানে ধরেছি। আয় তাকাও না। মাহি আর দৃষ্টিতে তাকায় এক পলক। কপট ভাব ধরে বলে ওঠে, এত হাসলে কি নিয়ে শুনি? মিলা মুচকি হাসলো ফের। প্লেটে খাবার মাখাতে মাখাতে জানালো, মনস্টারের গুপ্ত প্যালেসের ওপর দিয়ে জেট উড়িয়ে নিয়ে যাবার ক্ষমতা অন্য কারো আছে বুঝি, তা ভেবেই হাসছিলাম। মাহি ঠোঁট গোল করে শব্দ তুলল সামান্য। মিলা আরেক লোকমা তুলে ধরতেই মুখে পুড়ল খাবারটা। আয়েশ করে চিবুতে চিবুতে বিড়বিড় করে বলল, তার মানে মনস্টার প্যালেসে নেই? গুড। কিছু বললে মুনলাইট? মিলার অবোধ প্রশ্নে চটজলদি না বোধক মাথা নাড়ায় মাহি। মিলাও যেচে পড়ে জিজ্ঞাসা করেনি কিছু। দুজনে কিয়ৎক্ষণ চুপ করে থাকতেই ঘরে এসে পা রাখেন আরেক মেয়ের। যুবতী রাশিয়ান কন্যা ঘরে ঢুকেই ছুটে এলো মিলার নিকট। মিলা তাকে দেখতে পেয়ে ভ্রু কুচকায় কেমন। মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করার আগে শুনতে পায় মেয়েদের ব্যস্ত কণ্ঠ। মিলা ডিয়ার, আজ রাতে ট্রাক আসবে তো? মিলা বুঝলো প্রসঙ্গ। কপাল কুচকে রাখা চামড়া খানিকটা শিথিল করে নিয়ে হাঁপ ছেড়ে জানালো, ও ইয়েস, আজ রাত 9টা-10টার দিকে চলে আসবে আশা করি। মেড প্রসন্ন হাসলেন এরূপ উত্তরে। এদিকে মাহি কেমন হাঁ করে তাকিয়ে আছে দুজনার পানে। তাদের কথাবার্তা খুব একটা বোধগম্য হয়নি মানবীর। সে খানিক দনমনো করে জিজ্ঞাসা করে ওঠে, কিসের ট্রাক আসবে মিলা? মিলা নজর ঘোরালো মাহির প্রতি। আলতো হেসে বলল, মাস খাবারই বাজারে প্রতি মাসেই একবার করে আসে। একসাথে 4-5 ট্রাক চলে আসে, তা দিয়েই চলে যায় সারা মাস। মাহির ছোট্ট মস্তিষ্ক আজ বড্ড প্রখরতায় ডুবেছে। মুখটা হয়েছে গম্ভীর। মানবী মনে মনে কি যেন ভাবছে, বোধহয় ছক করছে কোনো কিছু। সে আচমকা গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল, কয়টার দিকে আসবে ট্রাক? অ্যাজ ইউজুয়াল রাত 9টা-10টার দিকে। সপ্তদশী রহস্যময় হাসি টানল ঠোঁটের কোণে। মাথাটা খানিক নুইয়ে রেখে মনে মনে আওড়ালো, পয়েন্ট নোটেড। আকাশ ভেঙে তখন নামছে তুষারের স্রোত।
ভূবালয়ে বিদঘুটে অন্ধকারে রাত নামলেও দ্য মনস্টার প্যারাডাইজে বুঝি সে অন্ধকারে ছিটে ফোটা অবধি নাগাল পায়নি। সম্পূর্ণ প্যালেস সেজেছে ঝকমকে সোনালি সাদা মিশেলের অপূর্ব আলোয়। প্যালেসের চারপাশটা কেমন ঢেকে গিয়েছে বরফের আস্তরণে। অদূরের চেরি ব্লসম গার্ডেনটা বুঝি আজ ভিন্ন সাজে সজ্জিত। বরাবরের ন্যায় গোলাপি আভায় চেয়ে থাকা জমিন আজ ছেয়ে গেছে বরফে। ফায়ারপ্লেসে দাউ দাউ করে জ্বলছে আগুন। কক্ষের নিম্ন তাপমাত্রা এখন বেশ স্বস্তিদায়ক ঠেকছে। ফায়ারপ্লেসের একদম সামনে হালকা পাশ করে বিছিয়ে রাখা একখানা আর্মচেয়ার, সম্মুখে ছোট ফুটস্টুল, তার ঠিক বিপরীতে মখমলের মোটা কার্পেট বিছানো। কার্পেটের দুধারে দুটো নরম তুলতুলে গোলাকার কুশন এবং পাফ। কার্পেটের একদম মাঝামাঝিতে দুপা একপাশে ভাঁজ করে বসে আছে মিলা, কোলে একখানা নরম পাফ। মাঝে মধ্যে লম্বা পোকার দিয়ে ঠেলে ঠুলে দিচ্ছে ফায়ারপ্লেসের আগুন। যুবতীর কণ্ঠে দিয়ে গুনগুনিয়ে শব্দ বেরোচ্ছে। টকটকে গোলাপি রঙা অধরষ্ট মৃদু নড়ে চড়ে গান গাইছে। আগুনের লেলিহান শিখায় স্পষ্ট মিলা নামক বিদেশিনীর মায়াবী মুখ। সোনালি রঙা কার্লি চুল, মুখটা তার বেশ গোলাকার। হাসলে বুঝি চোখও হাসে বিদেশিনীর। বয়স আর কত হবে, এই বড়জোর 20 কি 21, তবুও যুবতীকে বড্ড কম বয়সী লাগে দেখতে। চিমচাম গায়ের গরনের মিলা আজ বড্ড উচ্ছ্বসিত, গুনগুনিয়ে গান গাইছে আর হাতের আঙ্গুলে মোটা উল সুতো পেঁচিয়ে ক্রোসেট করে যাচ্ছে। মেয়েটা আবার বড্ড গুণবতী কিনা। মাঝে মধ্যে সময় পেলে পছন্দের ক্রোসেটিংয়ে বসে পড়ে। আজও হলো তাই। অদূরের মেকআপ ভ্যানিটির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহি। আঁচড়াচ্ছে চুল। প্রতিবাদ চিরুনির ফাঁকে ফাঁকে বেশ কিছু চুল উঠে আসছে তার। স্বাভাবিক, ওই রাক্ষসটা যেভাবে কথায় কথায় চুলগুলো টেনে ধরে, তার চুল তো ছিঁড়বেই। মাহির মুখটা কেমন উদাস হয়ে যাচ্ছে ছিঁড়ে আসা চুলগুলো দেখে। এমনিতে চুলের প্রতি খুব একটা যত্ন না থাকলেও চুলগুলোকে বড্ড ভালোবাসে মাহি। সেই ভালোবাসা থেকেই হয়তো এতটা মন খারাপ হচ্ছে তার। মাহিরার সাধ্যিতে কুলোয়নি চুলগুলোতে চিরুনি চালাতে। মেয়েটা কেমন ভগ্ন হৃদয়ে তখনই চিরুনিটা ছুঁড়ে মারল মেঝেতে। মুহূর্তে ধ্যান ভাঙল মিলার। ব্যস্ত হাত দুটো থামিয়ে যুবতী তৎক্ষণাৎ উদ্বিগ্ন চোখে তাকায় মাহির পানে। কণ্ঠে একরাশ উদ্বিগ্ন ভাবসাব ঢেলে শুধালো, কি হয়েছে মুনলাইট? ইজ সামথিং রং? মাহি তৎক্ষণাৎ জবাব দেয়নি। মুখটাতে অমাবস্যার অন্ধকার ফুটিয়ে পা বাড়ালো ফায়ার সাইডের দিকে। মিলা এখনো এক দৃষ্টিতে তাকিয়েছে মাহির মুখ পানে। অপেক্ষায়িত দৃষ্টি তার বোঝাচ্ছে সে এখনো উত্তরের অপেক্ষায়। মাহি আকপাচ দেখলো না তেমন। গুটি গুটি পায়ে এগিয়ে এসে চুপচাপ বসে পড়ল কার্পেটের এক কোণে, তাও আবার মিলার কাছ থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। মিলা দেখলো সব, বুঝলো মাহির ছোট্ট হৃদয়ের অবিশ্বাসের আভাস। এতে অবশ্য মন খারাপ করেনি মিলা। উল্টো ক্ষুদ্র এক নিঃশ্বাস ফেলে খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিজেই এগিয়ে এলো মাহির দিকে। কিছুক্ষণ দেনমনা করে আলগোছে হাত ছোয়ালো মাহির খাদে। রয়ে শোয়ে আওড়ালো, আর ইউ ওকে মুনলাইট? হঠাৎ মন খারাপ করলে কেন? মাহি মুখ নামিয়ে রেখেছে বেশ। চিবুক ঠেকিয়েছে কণ্ঠায়। নিজের মন খারাপগুলোকে বেশ কায়দা করে লুকিয়ে চুরিয়ে জানালো, কিছু না মিলা। মিলা স্পষ্ট বুঝলো সপ্তদোষী নাজুক মিথ্যে। মেয়েটা যে এখনো বড্ড কাঁচা অভিনয়। মিলা মুচকি হাসলো, নজর ঘুরিয়ে চাইলো মাহির উস্কো খুস্কো চুলের পানে। ভ্রুদয় সামান্য গুটিয়ে হাত সরিয়ে আলগোছে মেয়েটার চুলগুলো স্পর্শ করে দেখলো চুলগুলো কেমন খসখসে হয়ে আছে। মিলা তৎক্ষণাৎ কোলের উপর থেকে ক্রসেট আইটেমগুলো সরিয়ে রাখলো পাশে। অতঃপর বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল ভ্যানিটির দিকে। বড়সড় ভ্যানিটির বেশ কয়েকটা তাক হাতরে অবশেষে যুবতী পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। তা পাওয়া মাত্রই বিজয়ী হাসলো মিলা। ভ্যানিটির ওপর থেকে আরেকটা কাঠের কম্ব নিয়ে ফিরে চলে এলো মাহির নিকট। মাহি এখনো আগের ন্যায় বসে আছে, মুখটা ঘুরিয়ে রেখেছে ফায়ারপ্লেসের দিকে। গায়ের উপর একখানা পাতলা শাল। মিলা টুপ করে এসে বসলো মাহির ঠিক পেছনে। গদগদ ভাবনি এক হাতের তালুতে বেশ কিছুটা আমন্ড অয়েল ঢেলে কপট অভিমানী সুরে আওড়ালো, হেই মুনলাইট, এত সুন্দর চুলগুলোর যত্ন নিচ্ছ না কেন শুনি? দেখো তো ওরা তোমার যত্নের অভাবে কেমন মুশড়ে যাচ্ছে। কথাটা শুনতেই মাহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা কেমন নিষ্প্রাণ কণ্ঠে আনমনে বলল, যত্ন করেই বা কী হবে? সেই তো ওই রাক্ষসের হাতের মুঠোয় পিষে মরতে হবে। এর চেয়ে বড় বড় এভাবেই থাক। এক মুহূর্তের জন্য থমকায় মিলা। হাত দুটো সামান্য কাঁপলো কিনা কে জানে। মাহির অল্প কথায় হুট করে বুকের মাঝে কাঁপন ধরল মিলার। নিজেকে সামলালো বেশ কষ্টে। তড়িঘড়ি করে মুখায়ভাবের পরিবর্তন এনে ঠোঁটের কোণে ফোটালো কৃত্রিম হাসির রেশ। হাতের তালুতে নিয়ে রাখা তেলটুকু নিজ উদ্যোগে ঢেলে দিল মাহির মাথার তালুতে। মাহি তৎক্ষণাৎ বিরক্ত মুখে সরে যেতে চাইলেই বাদ সাধল মিলা। এক হাতে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরল মাহিকে। কণ্ঠে একরাশ অনুনয় জুড়ে আওড়ালো,
প্লিজ উঠে যেও না মুনলাইট, লেট মি ফিক্স ইট। মাহির ছোট্ট হৃদয়টা আদৌ গড়ল কিনা কে জানে। মেয়েটা আর নড়চড় করলো না, তেমন চুপচাপ বসে রইল মূর্তির ন্যায়। মিলা সুযোগ পেল যেন, গদগদ হয়ে আলতো করে তেল মালিশ করতে লাগলো মাহির সিল্কি চুলগুলো। এই সপ্তদশীর কুচকুচে কালো রঙা চুলগুলো মিলার বড্ড পছন্দের। তার আবার মেঘরাশির মতো ঘন কালো চুল পছন্দ, যদিও বা নিজের নেই বলে একটুখানি আক্ষেপ ছিল এতদিন। তবে সেই আক্ষেপটুকু একদিনে ঘুচে গেছে মাহির জন্যে। মিলা নরম হাতে মাহির মাথায় তেল মালিশ করছে। ওদিকে স্বস্তিতে আবেশে চোখ বুজেছে মাহি। চোখের পাতায় তার ভেসে উঠছে মায়ের স্মৃতি। তার মাও তো তাকে এভাবেই ধরে বেঁধে চুলে তেল দিয়ে দিত। মাহি যেইবার মুখ খুব করে নাক সিটকাত এহেন তেল দেওয়াতে মাইমুনা বেগম তখন হাসতে হাসতে বলতেন, এখন সেধে দিচ্ছি বলে গায়ে লাগছে না, তাই না? পরে যখন মা থাকবো না তখন দেখবো কে এমন সাদাসাদি করে তেল দিয়ে দেয়। মায়ের তখনকার কথাগুলো শুনলে গাল বাঁকাতো মাহি। আর আজ যে ব্যাপারটা বড্ড ভিন্ন। মাহির হুট করে বড্ড মনে পড়ছে মাকে। সপ্তদশীর গাল বেয়ে নীরবে ঝরছে অশ্রু। মিলা টের পায়নি এহেন বোবা কান্নার শব্দ। সে তো নিজ মনেই কথা বলছে আর তেল দিয়ে দিচ্ছে মাহিকে। তার আঙ্গুলগুলো রীতিমতো খেলছে মাহির ঘন কালো সিল্কি চুলে। চুলগুলো ইদানিং দৈর্ঘ্যে খানিকটা বেড়েছে বোধহয়। আগে যাদের উচ্চতা ছিল পিঠের নিচ অব্দি, এখন তা প্রায় কোমরের নিচে ছুঁই ছুঁই। মিলা এক পর্যায়ে হাসতে হাসতে বলে ওঠে, বুঝলে মুনলাইট, তোমার চুলগুলোর গ্রোথ কিন্তু বড্ড ভালো। আমি এখন থেকে রোজ যত্ন নেব তোমার চুলের, দেখবে অল্প কদিনে কি সুন্দর করে কোমর ছেড়ে যাবে। মাহি শুনলো কথাটা, ভেজা চোখে হাসলো একটুখানি, মাথাটা আলতো কাত করে বোঝালো ঠিক আছে। মিলা ততক্ষণে চুল বেঁধে দিয়েছে মাহির। সুন্দর করে বিনুনি গেথে চুলের আগায় স্ক্রাঞ্চি পেঁচানো শেষ হতেই শরীর বাঁকিয়ে পিছু ফিরল মাহি। ঠোঁটের ঠোঁট চেপে দোনামোনা করছে কেন যেন। মিলা বোধহয় আজ পেল মাহির ইতস্ততা। পরক্ষণে নিজ উদ্যোগে মাহির কাঁধে হাত রেখে কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? তড়িৎ মাথা ঝাঁকায় মাহি। ইতস্ততা সুরে বলে ওঠে, আমার না আসলে রাতের স্নোফলে হাঁটতে ইচ্ছে করছে। এর আগে কখনো স্নোফল দেখা হয়নি তো তাই। এহেন কথায় ফিক করে হেসে উঠে মিলা। মাহির বাহুতে আলতো করে চাপড় বসিয়ে বলে, ধুর বোকা, এইটুকু বলার জন্য কেউ এত হেজিটেট করে? তুমি স্নোফলে হাঁটবে তো ওকে ফাইন, চলো আজ আমি তোমায় নিয়ে হাঁটবো। কথাটা শুনতেই অলক্ষে রহস্যময় হাসলো মাহি। পরক্ষণে তার হাসিটা কেমন উবে গেল মুখ থেকে। মিলা উঠে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে কার্পেটের উপর পড়ে থাকা শালটা তুলে এনে গায়ে জড়িয়েছে কোনো রকম। ততক্ষণে মাহিও দাঁড়িয়েছে বসা ছেড়ে। গায়ের শালটা আরেকটু টেনে টুনে ঠিক করে নিয়ে পা বাড়িয়ে এছে বিছানার দিকে। মিলা ভ্রু কুচকায় এবার। সন্দিহান গলায় পেছন থেকে জিজ্ঞাসা করে ওঠে, মুনলাইট, ওদিকে যাচ্ছ যে, হাঁটতে যাবে না? হ্যাঁ, 1 মিনিট। বলতে বলতেই সপ্তদশী ছুটে এসেছে বেডসাইড টেবিলের ধারে। হাত বাড়িয়ে ড্রয়ার খুলে কিছুক্ষণ হাতরে অবশেষে বের করে আনে একখানা ছোট টর্চ লাইট। হাতের মুঠোয় তা চেপে ধরে সপ্তদশী ফের ছুটে আসে মিলার নিকট। মিলার মুখ পানে না তাকিয়ে বলে ওঠে, চলো যাই। মিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কেমন। তার কুচকানো দৃষ্টি মাহির হাতে থাকা টর্চ লাইটের পানে। সন্দিহান গলায় সে শুধালো, টর্চ লাইট কেন? প্যালেসের বাইরে তো আলোর অভাব নেই মুনলাইট। মাহি ঢোক গিলল সামান্য। চোরের মতো মুখখানা তার লুকানো অন্যত্র। এদিক ওদিক ঘাড় বাঁকি এলোমেলো দৃষ্টি ফেলল বেশ। মিলার বিচক্ষণী নজর এড়ায়নি কোনো কিছু। সে বেশ পরখ করল মাহিকে। তৎক্ষণাৎ সন্দেহবশত খপ করে চেপে ধরল মাহির ডান হাতের কবজি। সেথায় হালকা টান বসাতে ঘুরে তাকায় মাহি। মিলা কেমন সন্দিগ্ধ গলায় শুধায়, পালাতে যাচ্ছ মুনলাইট? মাহির হয়তো ভয় পাবার কথা ছিল, তবে মেয়েটা কেমন শান্ত। হাসলো দেখো। বাহাতটা ঘুরিয়ে এনে রাখলো মিলার হাতের উপর। ঠান্ডা স্বরে আওড়ালো, আমি মারতে চাচ্ছি নিজের ভয়কে, দুর্বলতাকে। মিলা রহস্যময় হাসলো। মাহিকে পাশ কাটিয়ে সম্মুখে এগোতে এগোতে শান্ত কণ্ঠে আওড়ালো, তাই ভালো মুনলাইট, কেননা এখান থেকে পালানোর মতো দুঃসাহস না কখনো কারোর ছিল আর না কখনো হবে। ভুলক্রমে কেউ পালিয়ে গেলেও তার গর্দানটা ঠিকই পরের দিন সাইকির পেটে গিয়েছে। হুমকি। এ যেন নীরব হুমকি। তবে এই হুমকিতে আজ বিন্দুমাত্র টলেনি মাহি। সে নিজের সিদ্ধান্তে অটল। যেভাবেই হোক আজ এখান থেকে সে বেরোবেই। এতে সে মরলে মরবে।
প্যালেসের সদর দরজা দিয়ে বেরিয়েছে দুজন। বাইরের আবহাওয়া গা হিম ধরিয়ে দিচ্ছে যেন। মিলা রীতিমতো কাঁপছে কেমন, বারবার দুহাত ঘষে যাচ্ছে একে অপরের সাথে। তার পিছু পিছু হাঁটছে মাহি, ভ্রু গুটিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারংবার। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। এতক্ষণে তো ট্রাক চলে আসার কথা, তবে আশেপাশে কোথাও ট্রাকের উপস্থিতি দেখা যাচ্ছে না যে। মাহি কিয়ৎক্ষণ চুপ থেকে এগিয়ে এলো মিলার পানে, শুকনো ফাঁকা ঢোক গিলে আওড়ালো। মিলা, মুনলাইট। মিলার ছোট উত্তরে এক মুহূর্ত মৌন রইল মাহি। পরক্ষণে কথায় কথায় জিজ্ঞাসা করলো, প্যালেসের মাসকাবাড়ি বাজার কি চলে এসেছে? মিলা তেমন একটা গুরুত্ব দিল না। এহেন বাকি গুটি গুটি পায়ে এগুতে এগুতে বলে ওঠে, এসেছে তো, বরং এখনো আসছে। সন্দিষ্ট মাহি সন্দিহান গলায় ফের প্রশ্ন ছুড়ল, আসছে, কিন্তু কোত্থেকে? থেকে আবার? তখন বললাম না ট্রাক দিয়ে বাজার আসবে। কিন্তু এখানে তো ট্রাক নেই। থামলো মিলা। রয়েছে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। কপালের গোটা কতক ভাঁজ টেনে সন্দিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, কি ব্যাপার মুনলাইট, হঠাৎ ট্রাকের কথা এত জিজ্ঞেস করছো যে? মাহি ভড়কায়। আমতা আমতা করে নিজের ঘাড়ে হাত বোলায় বার কয়েক। এরই মধ্যে ফট করে হেসে ওঠে মিলা। হাসতে হাসতে এগিয়ে এসে চট করে বাহু টেনে ধরে মাহির। দুষ্টু কণ্ঠে বলে ওঠে, রাগ করলে মুনলাইট? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি প্যালেসের ত্রিসীমানায় ট্রাক আসা নিষেধ। ওই যে প্যালেসের বাঁ দিকটা দেখছো না? বলতে বলতেই আঙ্গুল উঁচায় মিলা, তাক করে প্যালেসটার ঠিক বাঁ দিকে। মাহিও তৎক্ষণাৎ সেদিকে দৃষ্টি ফেললো। মিলা আবারও বলতে লাগলো, ওই দিকটাই ঘন জঙ্গল। মূলত জঙ্গলের ওই রাস্তা দিয়েই বাজার সাদায় যা আসার চলে আসে প্যালেসে। জঙ্গলের শেষ প্রান্তে দুর্গম রাস্তা, সেই দিকে দাঁড় করিয়ে রাখা হয় ট্রাকগুলো, আর প্যালেসের গাছ দিয়ে একে একে নিয়ে আসে সব কিছু। বলেই ফের হাঁটা ধরে মিলা। মাহি পাশাপাশি পা বাড়িয়ে সন্দিগ্ধ গলায় আওড়ায়, প্যালেসের এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও তোমরা কেউ পালাওনি কেন এখান থেকে? হুট করে হো হো করে হেসে ওঠে মিলা। পা দুটো থামিয়ে পেট ধরেছে যুবতী। ভাব এমন সে বুঝি কত বড় একখানা জোকস শুনে ফেলেছে। এদিকে মাহি কেমন ভ্রু গুটিয়ে তাকিয়ে আছে তার পানে। মিলার অমন বাঁধভাঙা হাসির কারণ কি সপ্তদশী আদৌ বুঝলো? মিলা তখনও হাসছে। মাহির অবোধ মুখ পানে তাকিয়ে কোনো মতে নিজের উপচে পড়া হাসিগুলোকে থামিয়ে বলে ওঠে, সরি, আসলে তুমি যা বললে তাতে না হেসে থাকতে পারলাম না। শোনো মুনলাইট, এই জঙ্গলটা বাইরে থেকে দেখতে যতটা শান্ত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ানক। এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা এক কথায় ভুল ভুলাইয়া। এর থেকে বেরোনোর রাস্তা গোটা কয়েকজনের জানা আছে মাত্র। বাদ বাকি অনেকেই তোমার মতো ধারণা নিয়ে পালাতে চেষ্টা করছিল, বাট জঙ্গলে পথ হারিয়ে বেচারাগুলো হিংস্র পশুদের খাবার হয়েছে। দ্যাটস ওয়াই এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও প্রাণের মায়ায় কেউ আর রিস্ক নিতে চায়নি। ডু ইউ গেট দ্যাট মুনলাইট? থমথমে মুখায়ভাবে দাঁড়িয়ে আছে মাহি। প্রতি উত্তরে প্রতিক্রিয়া জানানোর কথা বেমালুম ভুলে গিয়েছে সপ্তদশী। মিলা সামান্য হেসে পা বাড়ায় সামনে। কয়েক কদম হাঁটতেই পেছন থেকে হুট করে ভেসে আসে মাহির আর্তনাদ। মিলা থমকায়, তড়িৎ ঘাড় বাঁকিয়ে পিছনে তাকায়, দেখে মাহি কেমন পেট চেপে ধরে আর্তনাদ করছে। মিলা বিনা বাক্য ব্যয়ে ছুটে এলো মাহির নিকট। বাঁকা হয়ে আর্তনাদ করতে থাকা মাহির পিঠে হাত বুলিয়ে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মুনলাইট? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমায় বলো প্লিজ। মাহি চোখ মুখ কুঁচকে রেখেছে ব্যথায়। রয়েছে বলে, জানি না মিলা, হঠাৎ করে পেটটা কেমন মোচড়াচ্ছে, দাঁড়াতে পারছি না আমি মিলা। আমার খুব কষ্ট হচ্ছে, আমায় একটু পানি দাও প্লিজ। মিলার বিচক্ষণ মস্তিষ্ক এখন অচল হয়েছে মেয়েটার কান্না দেখে। সে তৎক্ষণাৎ মাহির পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলে ওঠে, একটু ধৈর্য ধরো মুনলাইট, আমি এই যাবো আর এই আসবো। বলেই ছুট লাগায় মিলা। উদ্ভ্রান্তের ন্যায় দৌড়াতে দৌড়াতে চলে যায় প্যালেসের দিকে। এদিকে মিলা চক্ষু আড়াল হতেই হুট করে কান্না থামায় মাহি। তখনই দাঁড়ায় শির দ্বারা সোজা করে। তার হুটহাট পরিবর্তনে স্পষ্ট হলো সে এতক্ষণ নাটক করেছে। মিলা যখন পুরোপুরি নজরের আড়াল হলো ঠিক তখনই মাহি ছুট লাগালো ভিন্ন পথে। মাথার উপর শালটা ভালো মতো মুড়িয়ে নিয়ে সপ্তদশী এগোয় প্যালেসের বাঁ দিকে। এদিকটা আজও বরাবরের মতো অন্ধকারে নিমজ্জিত। জঙ্গলের পশুরা সামান্য আলো পেলেও এদিকটায় চলে আসে বিধায় হয়তো এহেন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মাহি সুযোগটুকু বেশ কাজে লাগিয়েছে। অপরাধী আসামির ন্যায় গা গুটিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে। তবে বিপত্তি ঘটল অচিরেই। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গলটার সম্মুখে এসে দাঁড়াতেই গা কাটা দিয়ে ওঠে মাহির। অদূর থেকে নেকড়ে বাঘ দিয়ে চিৎকার ধ্বনি স্পষ্ট বাজছে কানে। ভয়ার্ত ঢোক গিলল মাহি। রয়েছে ঘাড় বাঁকাচ্ছে এদিক ওদিক। হাতের টর্চ লাইটের সুইচটা আলগোছে চাপতে যাবে অমনি একজোড়া শক্তপোক্ত হাত এসে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো তাকে।
যুবককে। মাহি ভড়কায় চিৎকার করতে যাবে, ঠিক তখনই তার মুখ চেপে ধরে অজ্ঞাত বলিষ্ঠ ব্যক্তি। অন্য হাতে চেপে রেখেছে মাহির টর্চ লাইটে ধরে রাখা হাতটা। মাহি ছটফট করছে, এক হাতে মুখের উপর থেকে অজ্ঞাত বলিষ্ঠ দেহী মানুষটার হাতখানা সরানোর বৃথা চেষ্টা চালানো। সপ্তদোষী গুঙিয়ে যাচ্ছে কেমন। অগত্যা মাহির কানের কাছে মুখ নামিয়ে এনে অজ্ঞাত আগন্তুক ফিসফিসিয়ে ভারী কণ্ঠে আওড়ায়, Don't shout. I can't help you. Get out of here. অজ্ঞাত যুবককে তৎক্ষণাৎ বিশ্বাস করেনি মাহি। মেয়েটা কেমন দুদিকে মাথা নাড়িয়ে ঘুমিয়ে যাচ্ছে। অজ্ঞাত যুবক আরো কিছু বলতেই যাবে, অমনি টের পেল অদূর থেকে হেঁটে আসছে কেউ। যুবক তখনই মাহিকে নিয়ে লুকালো বড় একখানা পাইন গাছের আড়ালে। মাহি মোচড়াতে থাকায় যুবক আলগোছে মাহির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, গার্ডস আসছে। থমকায় মাহি। যুবক বাংলা বলল, সে কি আদৌ ঠিক শুনছে? মাহির চমকানোর মাত্রা ক্রমশ দীর্ঘ হলো। কিয়ৎক্ষণ বাদে সে নিজেও শুনতে পেল খুব কাছে থেকে কেউ হেঁটে যাচ্ছে, টুকটাক কথা বলছে নিজেদের ভাষায়। মাহি তৎক্ষণাৎ শান্ত হলো। গার্ড দুজন পাইন গাছের পাশ কাটিয়ে চলে যেতে যুবক আলগোছে মাহিকে নিয়ে বেরিয়ে আসে। প্যালেসের গা থেকে ছুটে আসা এক চিলতে নিয়ন আলোর ছটায় চক্ষুগোচর হয় মুখোশধারী যুবকের অবয়ব। গায়ে কালো রঙা হুডি, তার মাথায় হুড ফেলে রাখা, মুখ ঢাকা ভুতুরে মাস্কে। মাহি এক মুহূর্তের জন্য হকচকায় ভয়ে পিছিয়ে যায় একদম। এদিকে মুখোশধারী যুবক এদিক ওদিক সতর্ক দৃষ্টি আউড়ে মাহির উদ্দেশ্যে বলে ওঠে, চুপচাপ আমার হাত ধরে দৌড়াবে, খবরদার মাঝপথে দাঁড়াবে না। গট ইট? মাহি শুনল শুধু, লোকটার কণ্ঠটা বড্ড পরিচিত ঠেকছে তার কাছে। তবে দুর্বল মস্তিষ্ক হুটহাট নাম বলতে পারছে না কেন জানি। মুখোশধারী ঘাড় বাঁকিয়ে তখনই এগিয়ে আসে মাহির নিকট। অতঃপর হাত বাড়িয়ে আলগোছে মাহির ডান হাতের কবজি চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এখান থেকে বেরোনোর পথ আমি জানি। দৌড়ে গেলে সর্বোচ্চ 35 মিনিট লাগবে। তুমি না থেমে দৌড়াতে পারবে তো? হুটহাট অপরিচিত মুখোশধারীকে বিশ্বাস করার মতো ভুলটা মাহির বিচক্ষণ ও মস্তিষ্ক করতে নারাজ। তবে তার মন বলছে অন্য কথা, বাধ্য করছে ওই রাক্ষসের হাতের নাগাল থেকে চলে যেতে। মাহি আর আকপাচ বিবেচনা না করে তখনই মাথা নাড়ায়। তার এহেন নীরব সম্মতি পেয়ে যুবক নিজে হাতের মুঠোয় থাকা মাহির নরম কবজি সন্ধি শক্ত করে চেপে ধরে ছুট লাগালো ডান দিকের পথ ধরে। মাহি প্রাণপণে ছুটছে আজ। কিছুক্ষণের জন্য বেমালুম ভুলে গেল কার সাথে যাচ্ছে সে আদৌ তাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে তো? মাহির চোখে মুখে কেবল নিস্তার পাওয়ার আকাঙ্ক্ষা, মানুষরূপী রাক্ষসটার হাত থেকে রেহাই পাবার তীব্র ইচ্ছা। প্রায় মিনিট 10 হতে চলল মাহি দৌড়াচ্ছে। পা দুটো খানিক টলমলে হতে তার মস্তিষ্কে কড়া নাড়ল অন্য কিছু। বলছে, কার সাথে ছুটছি আমি? কে এই মুখোশধারী? আর সে কিভাবে জানলো আমি পালাতে চাচ্ছি? তখনই শুকনো ঢোক গিলল মাহি। অজানা আতঙ্কে শিওরে উঠে তনুমন। বেচারি অন্ধকারে অন্যমনস্ক দৌড়াতে থাকায় হঠাৎ তার পায়ের তালুতে বিঁধল কিছু। মাহি তৎক্ষণাৎ থেমে গেল মাঝপথে। পায়ের যন্ত্রণায় ঠাই দাঁড়িয়ে পড়তেই পাশ থেকে যুবক কেমন সতর্ক কণ্ঠে বলে ওঠে, থামলে কেন? এখানে থামা যাবে না। মাহি দাঁত খিঁচল এতক্ষণে। তখনই এক ঝটকায় যুবকের হাত থেকে নিজ হাতখানা ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আমি আর যাব না। যুবক হতভম্ব হলো কিনা কে জানে। ওদিকে মাহি কেমন ব্যথাতুর ছাপ ফুটিয়েছে মুখে। আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে। বজ্রপাত না হলেও বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। সেই আলোর ঝলকানিতে মাহির মুখায়বব স্পষ্ট চক্ষু গোচর হচ্ছে যুবকের। পায়ের তালুতে কাটা ফোটায় তখনই হাঁটু মুড়ে ঘাসের উপর বসে পড়ে মাহি। চোখে মুখে স্পষ্ট ব্যথাতুর ছাপ ফুটিয়ে কাপা কাপা আঙ্গুল বাড়ায় পায়ের কাছে। ঠোঁটের কোণ কামড়ে ধরে পা থেকে কাটা সরাতে তো হতেই একজোড়া শক্তপোক্ত হাতে সে আলগোছে চেপে ধরে সপ্তদশীর কোমল পদ। মাহি ভড়কায় হতচকিত নেত্রে মুখোশধারীর পানে তাকাতে হঠাৎ টের পেল পা থেকে কাটা সরাচ্ছে সম্মুখের ব্যক্তি। মাহি তৎক্ষণাৎ ব্যথায় মুখ কুচকে নেয়। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুট স্বরে আওড়ায়, পায়ে জুতো থাকা সত্ত্বেও পায়ের তলায় কাঁটাটা বুঝি বড্ড জেকে বসেছে। সপ্তদশীর মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে বুঝি। মুখোশধারী রয়ে সয়ে একটানে খুলে ফেললো কাঁটাটা। এহেন তীব্র যন্ত্রণায় এক মুহূর্তের জন্য মাহির আত্মাটা বুঝি প্রায় বেরিয়ে আসার জোগাড় হয়েছে। মেয়েটা পা ধরে ছটফটিয়ে উঠল কেমন। সম্মুখে মুখোশধারী তড়িঘড়ি করে আশেপাশে থেকে বেশ কিছুটা দুর্ভা ঘাস ছিঁড়ে নেয়। অতঃপর এক হাতের তালুতে ঘাসগুলোকে ভালো মতো মারিয়ে তা চেপে ধরে মাহির পায়ের তালুতে। এহেন উদ্যোগে বড্ড আরাম পাচ্ছে সপ্তদশী। তার মুখায়বব থেকে ক্রমশ সরে যাচ্ছে ব্যথার ছাপ। সময় পেরুলো মিনিট 2। মুখোশধারী এগিয়ে এসে মাহিকে পাজা কোলে তুলতে গেলেই চেঁচিয়ে উঠে মাহি। সঙ্গে সঙ্গে মুখোশধারীর বুক বরাবর দুহাত ঠেলে দিয়ে হড়বড়িয়ে বলল, কে কে
কে আপনি? খবরদার ছবেন না আমায়। কেন এসেছেন আপনি? আর আমাকে এই বা পালাতে সাহায্য কেন করছেন? মুখোশধারীর মুখ অভিব্যক্তি ধরা পড়েনি মাহির নিকট। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে তাকিয়ে আছে এখনো। বিদ্যুতের ঝলকানিতে হালকা দেখা গেল অজ্ঞাত যুবকের অবয়ব। সে কেমন সময় নিয়ে এক হাঁটু গেড়ে বসলো মাহির সম্মুখে। মাহি তক্ষুনি গা গুটিয়ে নেয়। ভয়ে ভয়ে নিজের পা দুটো বুকের কাছে চেপে ধরে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। অজ্ঞাত যুবক ততক্ষণে বেশ ঝুঁকে বসেছে মাহির সম্মুখে। কণ্ঠটা বড্ড খাদে নামিয়ে ফিসফিসিয়ে আওড়ায় সে। সানবার্ড, আমার সানবার্ড। ভ্রুগোটায় মাহি। কথাটা খুব একটা বোধগম্য না হওয়ায় আমতা আমতা সুরে তড়িৎ জিজ্ঞাসা করে ওঠে, কি? কে সানবার্ড? আর আপনিই বা কে? এক মুহূর্ত নীরব রইল মুখোশধারী। পর মুহূর্তে হুট করে তার কি হলো কে জানে। সে সঙ্গে সঙ্গে দুহাতে নিজের মাথার হুডিটা ফেলে দিল আলগোছে। হাত বাড়িয়ে মুখ থেকে ভূতের মুখোশখানা সরাতে লাগলো সময় নিয়ে। মাহি সরু চোখে তাকিয়ে দেখছে সব। মুখোশধারী নিজের মুখখানা উন্মুক্ত করেছে, তবে তা স্পষ্ট নয় মাহির নিকট। চারিদিকে বিদ্যুটে অন্ধকারের মাঝে হঠাৎ দেখা গেল এক ছটকায় বিদ্যুৎ চমকানোর আলো। সে আলোয় হঠাৎ চক্ষুগোচর হলো যুবকের মুখাবয়ব। তৎক্ষণাৎ চমকে উঠে সপ্তদোষী। বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে গেছে তার। মস্তিষ্ক বোধহয় ফাঁকা ঠেকছে এখনো। হতবাক সপ্তদোষী হতবাক কণ্ঠে ফুরে অস্ফুটে বেরিয়ে এলো, আপনি? গায়ে জড়ানো হলুদ রঙা লং হাতার ফ্লোরাল ফ্লক। তরুণীর মাথা ভর্তি কার্লি চুলগুলো হাওয়ার দোলে ভাসছে। গায়ের শালটা যে কোথায় পড়লো কে জানে। তরুণীর পায়ের গতি বড্ড জোরালো। হাতে একখানা কাঁচের গ্লাস। একটু আগ অবধি যেখানে গ্লাস ভর্তি পানি ছিল, এখন সেথায় পানির পরিমাণ অর্ধেক। তরুণী উদ্ভ্রান্তের ন্যায় পানি নিয়ে ছুটে আসছে প্যালেসের বাইরে, ঠিক যেখানে মাহিকে একা রেখে গিয়েছিল। সেথায় এসে দাঁড়াতে ভ্রু গোটায় মিলা। হাঁপাতে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে সপ্তদোষীকে। তবে না, সপ্তদোষী তো দূর, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। মিলার বুক কেঁপে ওঠে অজানা আতঙ্কে। গলাটা শুকিয়ে কাঠপ্রায়। মনে মনে আওড়ায়, মেয়েটা আবার কোথায় গেল? এখানেই তো রেখে গিয়েছিলাম ওকে। তরুণী ভয়ার তো ঢোক গিলল বার কয়েক। তখনই পা বাড়ালো প্যালেসের পথে। সদর দরজার দুধারে ঠায় দাঁড়িয়ে আছে 4 জন গার্ডস। মিলা হন্তদন্ত পায় ছুটে এসে হড়বড়িয়ে তাদের জিজ্ঞাসা করে ওঠে, আমার সাথে যে মেয়েটা বাইরে বেরিয়েছিল, সে কি আমার চলে আসার পর প্যালেসে এন্টার করেছে? গম্ভীর মুখ গার্ডরা মাথা নাড়ায় দুধারে। মুখাভাবে বেশ গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে বলে ওঠে, নো, সে ভিতরে ঢুকেনি। আশ্চর্য বনে গেল মিলা। মেয়েটা ভেতরে না গেলে কোথায় গেল? সে কি আবার একা একা হাঁটতে গেল কি না কোথাও? মিলা তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় ছুট লাগালো উল্টো পথে। এহেন তীব্র স্নোফলও আজ থামাতে পারছে না তরুণীকে। সে যে আজ বড্ড বিচলিত, বড্ড অস্থির তার মুনলাইটের জন্যে। মিলা দৌড়াচ্ছে প্যালেসের ডান দিকে। মেয়েটার তো আবার চেরি ব্লসম বড় পছন্দের। মিলার অবচেতন ধারণা সে হয়তো সেদিকে গিয়েছে, তাই তো মিলা পা বাড়িয়েছে সেথায়। উন্মুক্ত দু পায়ে তালু অবশ হয়ে যাচ্ছে বরফের ঘর্ষণে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝে লাফাচ্ছে রীতিমতো। মাথাভর্তি হাজারো চিন্তা। প্রায় মিনিট 5 পেরুলো বোধ হয়। মিলা ততক্ষণে চেরি ব্লসম গার্ডেনে হাজির। চারিদিকে অগণিত সারিবদ্ধ ল্যাম্পপোস্টের আগায় জ্বলছে সফেদ রঙা নিয়ন আলোর বাতি। গার্ডেনের প্রতিটা কোনায় কোনায় পৌঁছাচ্ছে আলোর ছোটা, কিন্তু ওমা, মেয়েটা যে কোথাও নেই। মিলার হাঁসফাঁস বাড়ল এক পর্যায়ে। বৃহদাকার গার্ডেনটা পুরো একবার প্রদক্ষিণ করতেই তার লেগে গেল পাক্কা 20 মিনিট। তারপরও মাহির দেখা মিলল না। মিলা কাঁপছে, তা ভয়ে নাকি ঠান্ডায় কে জানে। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে চেঁচিয়ে উঠে ডাকলো, মুনলাইট, ও মুনলাইট, কোথায় তুমি? প্রতি উত্তরে জবাব আসেনি। মিলার কান্না পাচ্ছে ভীষণ। মেয়েটা কোথায় গেল? আবার কোন অঘটন ঘটবে কে জানে। মিলা ভেঙে পড়ছে ভেতর থেকে। পা দুটো ক্রমশ অবশ হয়ে যাচ্ছে তার। তরুণীর সাধ্যিতে কুলোয়নি আর দাঁড়িয়ে থাকতে। পা দুটো আচমকা হাঁটু ভেঙে বসলো বরফের পুরো আস্তরণের উপর। গা ঝংকার তুলছে তরুণীর। চোখের কার্নিশ বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে অশ্রুদানা। মনটা বড় দোষাচ্ছে তাকে। মেয়েটা তবে তার দোষেই হারালো এবার। মিলা ফাঁপা ঢোক গিলল বার কয়েক। আনমনে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মস্তিষ্কে তার করা নাড়ল এক ভিন্ন প্রশ্ন। মিলা থমকায়। কান্না ভুলে হতবিহ বলে নেয় আওড়ায়, সন্ধ্যা থেকে বারবার ট্রাকের কথা জিজ্ঞেস করা, ট্রাক কোথায় আছে সেই তথ্য জানা, তারপর আবার এহেন গা হিম ধরিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে হাঁটতে বের হতে যাওয়া, হাঁটার মাঝে হুট করে পেট ব্যথা করা, সবটাই কি কাকতালীয় ছিল মুনলাইট, নাকি তোমার ইচ্ছাকৃত প্ল্যান? মিলার মসৃণ ললাটে ভাঁজ পড়ল তৎক্ষণাৎ। ভ্রুদয় কুচকে গেল সামান্য। মুখাবয়ব থেকে এতক্ষণের কান্না কান্না ভাবটা প্রায় সরে যেতে লাগলো। সেথায় এবার ভিড় জমালো একরাশ ভয়। মেয়েটা তবে ফের বোকামি করেছে ওই ভয়ানক জঙ্গলে একা একা। বাকিটা ভাবার সময় হলো না তরুণীর। গায়ে পেয়েছে অদ্ভুত জোর।
সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় বসা ছেড়ে, অতঃপর এক দৌড়ে ছুটে যায় প্যালেসের বাঁ দিকে। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গলের আদ্যপ্রান্ত। মিলার আবার এহেন অন্ধকার নিয়ে খুব একটা ভয় ডর নেই। চোখে মুখে একরাশ উদ্বিগ্নতা নিয়ে তরুণী কেমন পা বাড়ালো অন্ধকার পথে। অদূর থেকে ভেসে আসছে খ্যাক শেয়ালের হাঁকডাক। আর হাতের পেঁজাগুলো বোধহয় আশেপাশের বড় বড় ওক গাছের ডালে বসে থেকে গুটগুট শব্দ তুলছে। চারিদিকের শুনশান নীরবতা ভেঙে হুটহাট ধেয়ে আসা এহেন হাঁকডাকে গা কাঁপুনি দিচ্ছে মিলার। অন্তর কাঁপছে অমন ভয়ানক জঙ্গলের ভেতর প্রবেশ করতে। তবে এছাড়া যে আর পথ নেই তার কাছে। বোকামেটা নিশ্চয়ই তার কথা শুনে এই পথ দিয়ে পা বাড়িয়েছে। তাও হয়তো একা একা। কথাগুলো ভাবতে গিয়ে মিলা কাঁদছে কেমন। দুহাত বুকের কাছে জড়সড় করে ঠেকিয়ে রেখে হেঁচকি তুলছে বারংবার। এক বুক আর্তনাদ নিয়ে বিড়বিড়িয়ে বলে, কেন এমন বোকামি করতে গেলে মুনলাইট? কেন করলে? আমি তো তোমায় বলেছিলাম এখানে সাধারণের প্রবেশ করা মানে স্বয়ং মৃত্যুর সাথে আলিঙ্গন করা। সেখানে তুমি কেন এই পথে গেলে মুনলাইট? কেন গেলে? এবার আমি তোমায় কোথায় খুঁজবো মুনলাইট? কী জবাব দিব মনস্টারকে? কিভাবে বলবো আমার সামান্য অবহেলার জন্য তুমি আজ পালাতে সক্ষম হলে? তরুণীর কান্না ভেজা চোখ দুটো অন্ধকারে দিশে হারাচ্ছে। পা দুটো রয়ে শয়ে এগুচ্ছে সম্মুখ পানে। মনে মনে বারবার জপে যাচ্ছে সৃষ্টিকর্তার নাম। ভয়াতুর তরুণী কয়েক কদম এগিয়েছে বোধহয়। ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরে তরুণীর ডান হাতের কোণে। মিলা থমকায়। ভয়ার্ত কণ্ঠে চিৎকার দেবার আগে এক হাঁচকা টানে তাকে পেছনে ঘুরিয়ে নেয় শক্তপোক্ত হাতের মালিক। মিলা চোখ দুটো কুচকে নিয়ে চেঁচাচ্ছে, এবার গলা ফাটাচ্ছে আতঙ্কে। এরই মধ্যে সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ যুবক চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে দাঁত খিচিয়ে দিল এক ধমক। শাট আপ গুলোপায়া। কর্ণকুহরে পরিচিত কণ্ঠ পৌঁছাতে রয়ে শুয়ে পিটপিট করে তাকায় তরুণী। আধো আধো দৃষ্টিতে দেখতে পায় সম্মুখে শটানভাবে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখ এডউইন। হাতে জ্বলছে টর্চ লাইট। যুবকের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে কেমন ঝাঁজ দেখিয়ে ফের বলল, হোয়ার দ্য হেল আর ইউ গোয়িং? হুটহাট এত মরার এত শখ জাগলো কেন তোমার? ফাপা ঢোক গিলল মিলা। কণ্ঠনালী উপচে কান্না বেরোনোর জোগাড় যেন। মেয়েটা কেমন ফোপাতে ফোপাতে আওড়ালো, অ্যাডউইন, আমার মুনলাইট। ভরকায় এডউইন। কপালে দ্বিরুক্তির ভাঁজ টেনে শক্ত কণ্ঠে শুধায়, কে মুনলাইট? মিলা কাচ্ছে অনবরত। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানো সে কি ব্যর্থ প্রয়াস তরুণীর। এডউইনের তীক্ষ্ণ দৃষ্টি বরাবরের ন্যায় আজও নিখাতভাবে পরখ করছে মেয়েটাকে। তার অবচেতন মনটা এক আধবার বেহায়া প্রস্তাব ছুড়েছে তার নিকট। বারবার তাকে উত্ত্যক্ত করছে। সে যেন একটু এগিয়ে এসে মেয়েটার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। নিজ হাতে তরুণীর মসৃণ কপল বেয়ে ঝরে পড়া অশ্রুকণাগুলো মুছে দেয়। কিন্তু গম্ভীর স্বভাবের কঠোর এডউইন নিজের মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বেহায়া প্রস্তাবের ধার ধারল না মোটেও। উল্টো চোখে মুখে কপাট রাগী ভাব টেনে গমগমে গলায় বলল, মুখে জিভ নেই? কথা বলছো না কেন? কান্নারত মিলা বারংবার হেঁচকি তুলছে কেমন। এডউইনের সাধারণ কথাও বড্ড ধমকে সুরে শোনায় তার নিকট। মেয়েটার কেঁপে কেঁপে উঠছে কান্নার তোড়ে। এডউইনের মেজাজ চটল এবার। মেয়েটার এহেন নীরবতা বড় বিষাক্ত ঠেকে তার নিকট। তা কেন কে জানে। এডউইন তখনই হাতের জোর বাড়ালো। চেপে রাখা মিলার ডান হাতের কনুই ধরে টানতে টানতে মেয়েটাকে নিয়ে পা বাড়ালো প্যালেসের দিকে। এদিকে মিলা না চাইতেও হাঁটছে। এডউইনের জোরালো পায়ের গতির সঙ্গে পা মিলাতে গিয়ে বড় হিমশিম খাচ্ছে বেচারি। কোনো মতে নাক টেনে টেনে বলে ওঠে, মাহি, আমার মুনলাইট, ও পালিয়ে গেছে অ্যাডউইন। তৎক্ষণাৎ থামলো এডউইনের ব্যস্ত পাদুকা। কানের পাশ কাটিয়ে মাত্রই যেন ভো ভো শব্দ তুলে বলতা উড়ে গেল। থমকানো যুবক ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। হতবাক দৃষ্টিতে দৃঢ় চোয়ালখানা নাড়িয়ে ধিমিস্বরে বলে, কি? মিলা এবারেও ঢোক গিলল সামান্য। ঠোঁটে ঠোঁট চেপে ওপর নিচ মাথা নাড়িয়ে জানালো, সত্যি। এডউইনের তখন কি হলো কে জানে। গম্ভীর যুবকের দৃঢ় চোয়ালখানা শক্ত হয়ে ফুটে উঠেছে পরক্ষণে। চোখ দুটোতে লেপটে গেল অদৃশ্য আগুন। নিজ হিতাহিত জ্ঞান হারিয়ে যুবক আচমকা চেপে ধরে মিলার কণ্ঠা। মিলা হকচকায়। নিঃশ্বাস ফেলার জোগাড় নেই তার। এডউইন কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে চিরবিরিয়ে বলল, কিভাবে পালালো ও? তুই কোথায় ছিলি? উত্তর দে গুলোপায়া। মিলার কণ্ঠ রুদ্ধ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনাধারা। হাতের জোর বাড়াচ্ছে এডউইন। চোয়াল কাঁপছে থরথর করে। অসহায় মিলার ছটফটানি বাড়ছে ক্রমশ। চোখ দুটো প্রায় বুদে আসছে তরুণীর। এডউইনের ক্রুরদৃষ্টি হঠাৎ গিয়ে আটকালো তরুণীর ছলছল চোখ পানে। মুহূর্তেই নিজের সম্বিতে ফিরল যুবক।
মুখায়ভাব থেকে পর মুহূর্তেই সরে গেল রূঢ়তার ছাপ। সে কেমন তড়িঘড়ি করে ছেড়ে দিল মিলার কণ্ঠা। ছাড়া পেতেই হাঁপাচ্ছে মিলা। দুহাত বুকে চেপে বড় বড় নিঃশ্বাস ফেলছে তরুণী। অ্যাডউইন নিজের উপচে পড়া রাগ সংবরণে ব্যস্ত। চোখ দুটো খানিকক্ষণ বুজে রেখে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে তখনই ছুটল প্যালেসের দিকে। হাঁক ছেড়ে ডাকলো, গার্ডস। মনস্টারের ডান হাত বলে কথা। ক্ষমতার থোড়ায় অভাব আছে তার। যুবকের এক ডাকে এক ঝাঁক গার্ডস এসে হাজির। অ্যাডউইন শক্ত মুখে এগোয় তাদের দিকে। অতঃপর বলা নেই কওয়া নেই আচমকা সামনে দাঁড়িয়ে থাকা এক গার্ডের ঘাড় চেপে ধরে এক হাতে, দাঁতে দাঁত চেপে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলে, ইউ ব্লাডি বাস্টার্ড! প্যালেস জুড়ে এত এত গার্ডস থাকা সত্ত্বেও ওইটুকুন পুচকে একটা মেয়ে পালায় কি করে? উত্তর দে স্কাউন্ডালস! ভয়ার তো ঢোক গিলছে সবাই। তারা তো নিজ দায়িত্বে যথেষ্ট তৎপর। সে তো মনস্টারের হুকুম ছিল মেয়েটার দিকে ভুলক্রমে যেন কারো চোখ না পড়ে। সেজন্যই তো তারা অমন চোখ নামিয়ে রেখেছিল। তারা থোড়াই জানতো মেয়েটা পালাবে। অ্যাডউইনের রাগ বাড়ছে তরতর করে। সম্মুখের গার্ডেরা ঘাড়ের উপর হাত চেপে রেখে বেচারাকে ছুঁড়ে ফেললো বরফের কোলে। অতঃপর কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, গার্ডস, অ্যাজ সুন অ্যাজ পসিবল মাইল্ড ফরেস্টে তল্লাশি দে। ফরেস্টের প্রতিটা আনাচে কোনাচে খুঁজে দেখ মেয়েটা কোথায় আছে। এতে যদি হিংস্র পশুদের কবলে পড়তেও হয় তাহলেও পড়বি, মরে গেলে যাবি, কিন্তু ভুল করে মেয়েও খালি হাতে ফেরার দুঃসাহস করবি না। যেভাবেই হোক দরকার পড়লে আকাশ পাতাল এক করে হলেও মেয়েটাকে খুঁজে বের কর। আদারওয়াইজ নিজেদের মৃত্যুর পয়গাম্বরের জন্য অপেক্ষা কর। বস ফরাসের ধারে দাঁড়িয়ে আছে বিখ্যাত ক্যাসিনো দ্য ব্ল্যাক টিউলিপ। 5 তলা সুউচ্চ ভবনটিতে কেবলমাত্র অ্যালিটদের প্রবেশ কাম্য। আধুনিক কারুকার্যে নির্মিত ভবনটির বাইরে থেকে দেখতে ঠিক যতটা শান্ত, ভেতরের পরিবেশ তার একদম উল্টো। চকচকে রং বেরঙের পাথরের উপর কারুকাজ খচিত প্রতিটা দেয়াল। নিচতলা সম্পূর্ণটা জুড়ে পোকার গেম এবং রুলেটের আসর। দোতলায় রয়েছে ভিআইপি ফ্লোর। বাদবাকি ফ্লোরে বিভিন্ন অজানা নিষিদ্ধ কাজের আসর। ইস্তাম্বুলের এই ক্যাসিনো সাধারণত কালো টাকা ক্লিন করার অন্যতম বুথ হিসেবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বড় বড় গ্যাংস্টার কিংবা মাফিয়াদের কালো টাকা এখান থেকে ক্লিন হয়ে বাইরে বের হয়। ব্ল্যাক টিউলিপের একদম টপ ফ্লোরে ব্যাংক রুম, যেথায় অসংখ্য বড় বড় লকার, টাকার স্তূপে আচ্ছাদিত সব। সকালের প্রথম কিরণ এসে গলগলিয়ে ঢুকছে ব্ল্যাক টিউলিপের ভিআইপি স্যুটে। মখমলের বিছানায় উদম গায়ে গদগদ ভঙ্গিতে শুয়ে আছে সুলতান হিসাম নাহিন, ক্যাসিনো চেয়ারম্যান। আধা বুড়ো মহাশয়ের দুই পাশে দুজন বিদেশিনী, একই চাদরের নিচে আচ্ছাদিত, প্রত্যেকের নগ্ন দেহ। নিষিদ্ধ কাজে বুঁদ হয়েছে তারা। প্রহর কেটেছে বহু। 3টে দেহ কেমন হাঁপাচ্ছে একে অপরকে জড়িয়ে। আধবুড়ো মহাশয় দুই তরুণীর মাঝে বসে খিলখিল করছে কেমন। নিজস্ব ভাষায় কী সব বলছে কে জানে। তরুণীরা মুচকি মুচকি হাসছে তার কথায়। চারিপাশের পরিবেশ তখনও বড্ড শান্ত। তবে কিয়ৎক্ষণ পার হতে না হতেই ঘটল আরেক কাণ্ড। আকাশের বুক চিরে নামছে কিছু। ভবনের খুব কাছ থেকে বোধহয় উড়ে যাচ্ছে তা। হিসাম কেমন হকচকিয়ে উঠলেন এরূপ বিকট গর্জন ধ্বনিতে। বেচারা কোমরে একখানা তোয়ালা পেঁচিয়ে তড়িঘড়ি করে উঠে এলেন বিছানা ছেড়ে। গটগটি এগিয়ে এসে জানালার থাই সরিয়ে সামান্য উকি দিতে দেখলেন ভবনের সম্মুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ। গাড়ি থেকে একে একে সশস্ত্র লোকজন বেরিয়ে এসে তার ক্যাসিনোতেই ঢুকছে। হিসাম এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়। কপালে ফেলেছে গোটা কতক চিন্তার ভাঁজ। গাড়ি ভর্তি অত লোকজন তার ক্যাসিনোতে ঢুকছে কেন? আর ভবনের ওপর দিয়ে ভাবে হাঁক তুলে কার জেটি বা উঠছে। চিন্তায় ফ্যাসফ্যাস করছে হিসাম। শরীর ঘুরিয়ে পেছনে ফিরলেন পরক্ষণে। বিছানায় অপেক্ষারত ধূতরুণী তার পানে চেয়ে থেকে আবেদনময়ী হাসছে। চিন্তায় জর্জরিত হিসাম সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালো না কেন যেন। নিচের ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে সে। আর অমনি ল্যান্ডফোনের ফোনটা কেমন কর্কশ শব্দে বেজে উঠল। হিসাম তড়িঘড়ি করে এগিয়ে এসে ফোনখানা তুলে কানে ঠেকিয়ে যেই না কিছু বলবে অমনি ফোনের ওপাশ থেকে রিসেপশনিস্ট তরুণী কেমন ভয়ে ভয়ে আমতা আমতা সুরে আওড়ালো, স্যার, সামওয়ান ইজ লুকিং ফর ইউ। ললাটে ভাঁজ পড়ল হিসামের। মুখটা হলো গম্ভীর। আধবুড়ো মহাশয় গলার স্বরে কর্কশ ভাব লেপটে জিজ্ঞাসা করলেন, হু ইজ দিস? ওপাশ থেকে তৎক্ষণাৎ প্রতিউত্তর আসেনি তেমন। শোনা যাচ্ছে তরুণীর ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ। প্রায় মিনিটখানেক পেরোনোর পর তরুণী কেমন হাঁসফাঁস করতে করতে শুধালো, The girls addresses him as Shadow Monster.
কান দুটো ঝাঝা করে উঠল হিসামের। গাটা বুঝি ঝাঁকিয়ে উঠল তৎক্ষণাৎ। কাপা কাপা হাতের ফাঁক গলিয়ে অজান্তেই পড়ে গেল ফোনখানা। সেই সাথে টুটটুট শব্দ তুলে কেটে গেল কল। হতভম্ব হিসাম আনমনে বিড়বিড় করল, মনস্টার? কিন্তু কেন? এদিকে ফোন কেটে এগিয়েছে ল্যান্ডলাইনের। তরুণী ভয়ে জড়সড় ভাব নিয়ে দুহাত কানের কাছে তুলে দাঁড়িয়ে আছে কেমন। মেয়েটার সারা গা বরাবর তাক করে রাখা বন্দুকের লৌহ নল। চারিদিকে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডস। কেউ কেউ আশেপাশের গেম সেকশনে বসে থাকা লোকজনদের মাথা বরাবর রাইফেল তাক করে রেখেছে, তো আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে রিসেপশনিস্টদের অভিমুখে। ক্যাসিনোর সুউচ্চ সম্মুখ দুয়ারের ধারে শটানভাবে দাঁড়িয়ে আছে মনস্টার। গায়ে বিশাল কালো ক্লোক, মাথায় ফেডেরা টুপি, আজও মুখখানা তার ঢেকে রাখা কালো রঙা ফুল মাস্কে। যুবকের ডান হাতে স্পষ্ট চক্ষু গোচর হচ্ছে তার সিগনেচার শ্যাডো মনস্টার ব্রেসলেট। যুবক নিজে দাম্ভিক কদম মেয়ে ভেতরে পা রাখতে একজন গার্ড তখন ছুটে এসে নত মুখে দাঁড়ালো মনস্টারের কাছ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। গলাস্বরে ব্যাপক আনুগত্য ঢেলে আওড়ালো, মনস্টার, চেয়ারম্যান পিছনের রাস্তা দিয়ে পালিয়েছে। পিয়ার্সিং করা বাদামি ঠোঁটখানা পিষে হাসলো বোধহয় যুবক, তবে সুদর্শন মুখখানা তার মাস্কের আড়ালে লুকিয়ে থাকায় সে হাসি চক্ষুগোচর হয়নি কারো। যুবক কেমন রয়েস হয়ে ঘাড় ঘোরালো এদিক ওদিক। কটমট শব্দে ঘাড়ের রগ ফুটিয়ে গমগমে গলায় আওড়ায়, নাইস। এহেন ঠান্ডা উত্তরে তটস্থ গার্ডস, কেননা তারা তো জানে মনস্টারের এহেন ঠান্ডা উত্তর কোনো না কোনো ঝড়ের অশনি সংকেত হিসেবে কাজ করে। মুগ্ধ নাম বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ পা ঘোরালো পেছনে। ধূপধাপ জোরালো পায়ে পথের ধুলো উড়িয়ে বাইরে বেরোতেই বাদবাকি গার্ডসও কেমন লেজ গুটিয়ে চলে আসে বাইরে। অদূরেই দাঁড় করিয়ে রাখা রেঞ্জ রোভার ব্র্যান্ডের কার। মুগ্ধ সেদিকে পা বাড়িয়ে হঠাৎ থেমে গেল মাঝপথে। কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আচমকা গার্ডদের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, আই ওয়ান্ট এ বাইক। 2 মিনিট দিলাম, যেখান থেকে পারিস নিয়ে আয়, আদারওয়াইজ। বাকিটার বলতে দেরি হয় না যুবকের। তার আগে আদেশ পেয়ে তড়িঘড়ি করে এদিক ওদিক ছুটছে গার্ডস। কয়েক কদম এগুলে চৌরাস্তা। সবাই এগিয়ে রাইফেল উঁচিয়ে পথ আটকে দাঁড়িয়েছে কেমন। ওদিকে পথের মাঝে অমন হুটহাট রাইফেলধারীদের দাঁড়িয়ে থাকতে দেখে পথচারী থেকে শুরু করে যানবাহনের মালিক অবধি হকচকিয়েছে বেশ। হুটহাট কষেছে গাড়ির ব্রেক। কোনো কোনো গাড়িতে ব্রেক কষতে গিয়ে উল্টে পড়েছে রাস্তার একপাশে। এক মুহূর্তেই সম্পূর্ণ রাস্তায় জ্যাম লেগে একাকার অবস্থা হয়েছে। গার্ডস এই সুযোগে রাইফেল তাক করে এগোচ্ছে বাইকারদের দিকে। হাতের কবজিতে বেঁধে রাখা ঘড়ির কাঁটা যেন রীতিমতো দৌড়াচ্ছে আজ। গার্ডদের মধ্যে প্রত্যেকের ললাট বেয়ে দরদরিয়ে ঝরছে গাম। এরই মধ্যে একজন গার্ডের নজরে পড়ল একখানা কালো লাল মিশেলের স্পোর্টস বাইকের দিকে। বাইকটা দেখে মনে হচ্ছে নিউ মডেলের, বোধহয় নিউ স্পোর্টস কালেকশন। গার্ড তখনই ছুটল সেদিকে। অতঃপর কোনোরূপ বলা কওয়া ছাড়া বাইকারের পেছনে সিটে উঠে বসলেন ভয়ার্ত জনাব। হাতের রাইফেলটা স্পোর্টস বাইকারের মাথায় তাক করে কঠিন গলায় হুকুম ছুড়লেন, মুভ। বাইকার নিরীহ মানুষ আদেশ পেয়ে তড়িৎ স্টার্ট বসায় বাইকের ইঞ্জিনে। তারপর একটানে বাইকে নিয়ে থামালো ক্যাসিনোর অভিমুখে। গার্ড তড়িঘড়ি করে নিজের বা হাতের কবজি উল্টে সময় দেখল। যাক বাবা, 2 মিনিট হতে এখনো 20 সেকেন্ডের মতো বাকি। স্বস্তিতে বড় একখানা নিঃশ্বাস ফেলল গার্ড মহোদয়। তখনই বাইকারের পেছন থেকে নেমে এসে ছুটে গেল অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টারের দিকে। ক্যাসিনোর শেষ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে মুগ্ধ। দুহাত ক্লোকের পকেটে গুজে রাখা, মুখটা আড়াল করা টুপির ছত্রছায়ায়। গার্ড মহোদয় মাথা নুইয়ে দাঁড়ালেন মনস্টারের সম্মুখে। অত্যন্ত বিনয়ের সাথে ডান হাতের তর্জনী উঁচিয়ে পেছনে তাক করে দেখালেন তিনি বাইক এনেছেন। মুগ্ধ খুশি হলো কিনা কে জানে। দাম্ভিক পুরুষ গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল বাইকের দিকে। বাইকার বেচারা ভয়ে তখনই মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের উপর রেখেই নেমে দাঁড়ালো আলগোছে। জড়সড়ভাবে 2 কদম পিছিয়ে গিয়ে দাঁড়াতে কোত্থেকে একজন দুজন গার্ড এসে বেচারার ঘাড় চেপে ধরে মাথাটা নুইয়ে ফেললো আচমকা। কানের কাছে ফিসফিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু পয়েন্ট ইউর আইন্স অন হিম। বাইকার শুনল, অসহায় মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি যে আজ হচ্ছে তার সাথে কে জানে। ওদিকে মুগ্ধ খানিকক্ষণ বাইকটাকে দেখে টেখে আচমকা গা থেকে ওভারক্লোকটা একটানে খুলে নিয়ে ছুঁড়ে ফেললো অদূরে দাঁড়িয়ে থাকা গার্ডের মুখ পানে। মুহূর্তে দৃষ্টিগোচর হলো যুবকের বলিষ্ঠ দেহখানা। গায়ে একখানা কালো রঙা শিফনের ফিনফিনে শার্ট, যা কিনা বেহায়ার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে বলিষ্ঠ দেহি পুরুষের গায়ে। এই ফুলে ফেপে থাকা মাসেলগুলো বুঝে এক্ষুনি শার্টের হাতা ছিঁড়ে বেরিয়ে আসবে। 2 জন বডিগার্ড রয়েছে একখানা কালো রঙা দামি কোট নিয়ে এসে আলগোছে বাড়িয়ে দিয়েছে মুগ্ধের পানে। যুবক কোনরূপ কাল বিলম্ব ব্যয় না করে তখনই গায়ে
জড়ালো কোটখানা, হাত বাড়িয়ে মাথার উপর থেকে ফেডোরা টুপিটা নামিয়ে ধরিয়ে দিল গার্ডের হাতে। অতঃপর বা হাতে গায়ে শার্টখানা প্রথম কয়েকটা বোতাম খুলতে খুলতে গিয়ে বসলো বাইকের উপর। মুখ থেকে মাস্কটা সরিয়ে সঙ্গে সঙ্গে হেলমেট জড়ালো মাথায়। দক্ষ হাতে বাইকের ইঞ্জিনে স্টার্ট বসিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো বাইকারের পানে। আচমকা ডান হাতের 2 আঙ্গুল উঁচিয়ে ঠোঁটের কোণে শীষ বাজিয়ে ঢাকলো বাইকারকে। বাইকার বেচারা দোটানে পড়লো, যাবে কি যাবে না। ঘাড় বাঁকিয়ে আর দৃষ্টিতে তাকায় গার্ডের মুখ পানে। বেচারা বোধহয় বুঝতে চাইছে যাবে কি না। গার্ড কি বুঝলো কে জানে। বেচারাকে উত্তর দেওয়ার পরিবর্তে তখনই তার ঘাড় চেপে তাকে ছুঁড়ে ফেললো মনস্টারের পায়ের কাছে। ঘটনার আকস্মিকতায় হক চকায় বাইকার তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসলো, হাঁটু মুড়ে, মাথাটা ঠায় নুয়ে রাখা তার। মুগ্ধতাকে দেখে বাঁকা হাসলো কেন যেন, ভারী কণ্ঠে শুধু একবার বলল, চেক। তৎক্ষণাৎ একজন গার্ড হাতে একখানা চেকবুক নিয়ে এগিয়ে এলেন মনস্টারের পানে। অত্যন্ত বিনয়ের সাথে এক হাঁটু গেড়ে মেঝেতে বসে চেকবুকটা উঁচিয়ে ধরল। মনস্টার হাত বাড়িয়ে নিয়ে নিল চেকবুকটা। সেখান থেকে একখানা সাইন করা চেক ছিঁড়ে এনে ছুঁড়ে ফেললো বাইকারের মুখের ওপর। বাইকার হকচকায় তড়িঘড়ি করে চেকটা হাতে নিতে শুনতে পায় অচেনা যুবকের কাটকাট কণ্ঠ, মন মতো সংখ্যা বানিয়ে নিস। চোখ উঠেছে কপালে বেচারার, দৃষ্টি ঠাই চেকের দিকে। মন মতো সংখ্যা বসাবে সে? কত বসাবে? 1 মিলিয়ন? চেক বাউন্স করবে না এত নিলে? যুবকের মনে তখনও একরাশ প্রশ্ন। ওদিকে ইঞ্জিনে স্টার্ট পড়েছে ফের। বাইকার খানিক হকচকিয়ে দক্ষতা দেখিয়ে জানালো, স্যার, এটা স্পোর্টস বাইক। এর গতিবেগ সাধারণ বাইকের তুলনায় 3 গুণ, তাই একটু সাবধানে চালাতে হবে। আলগোছে ঘাড় বাঁকায় মুগ্ধ। হেলমেটের আড়ালে সুদর্শন যুবক ঠোঁট পিষে হাসলো বোধহয়। একটানে রাস্তার ধুলো উড়িয়ে বাইকটাকে ঘুরিয়ে এনে বলতে লাগলো, তুই যে এই কলেজের নতুন ছাত্র, আমি অলরেডি ওই কলেজের প্রফেসর হয়ে বসে আছি। কিডো? বলে যুবক টান বসিয়েছে বাইকে, তা আবার ফুল স্পিডে। পেছন থেকে হতবিহ বলে নেয় দাঁড়িয়ে আছে বাইকার। মুখটা কেমন হাঁ হয়ে গেছে তার। এত স্পিডে, তাও আবার এমন একটা ব্যস্ত রাস্তায় কিভাবে সম্ভব? হ্যালো, দিস ইজ ফ্রম কন্ট্রোল রুম। হ্যালো। রাস্তার চেকপোস্টে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ। ওদিকে গাড়ির ভেতর একাধারে ওয়াকিটকি বাজছে তার। অথচ সেদিকে আদৌ খেয়াল করেছেন তিনি? অফিসার ব্যস্ত যাত্রীদের চালান কাটতে। এদিকে গাড়ির পাশ কাটিয়ে কনস্টেবল মহাশয় মাত্রই যাচ্ছিলেন বুঝি, অমনি শুনতে পেলেন ওয়াকিটকি শব্দ। তড়িঘড়ি করে হাত বাড়িয়ে ওয়াকিটকিটা নিয়ে এসে অফিসারের কাছে ছুটলেন তিনি। ব্যস্ত কণ্ঠে জানান দিলেন, স্যার দেখুন, কন্ট্রোল রুম থেকে কল এসেছে। তরাক মাথা ঘোরায় অফিসার। হাতের কাজ সম্পূর্ণ অব্যাহত রেখে তড়িঘড়ি করে ওয়াকিটকিটা কানের কাছে ঠেকিয়ে সালাম ঠুকে বললেন, জি স্যার। ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠ শোনালো কন্ট্রোল রুম অফিসারের। তিনি খানিক দোনামনা করে ব্যতিব্যস্ত কণ্ঠে জানালেন, লিসেন টু মি কেয়ারফুলি অফিসার। আর কয়েক মিনিটের মধ্যে আপনার চেকপোস্টে ঝড়ের বেগে ছুটে যাবে এক স্পোর্টস বাইক। ইফ ইউ ওয়ানা লিভ সো ডোন্ট ইউ ডেয়ার টু স্টপ হিম। ভরকায় অফিসার। খানিকক্ষণ হতবুদ্ধির ন্যায় ওয়াকিটকির পানে তাকিয়ে থেকে প্রশ্ন ছুটতে গেলে আচমকায় তার নজর গিয়ে আটকায় রাস্তার শেষ প্রান্তে। চারিপাশে ধুলোর আস্তরণ উড়িয়ে ছুটে আসছে এক বাইক। চোখের পলকে সামনে দিয়ে চলে গেল তার। অফিসার হা হয়ে গেল কেমন। পাশ থেকে কনস্টেবল মহাশয় চেঁচিয়ে পড়ল, স্যার কত স্পিডে বাইক চালাচ্ছে দেখলেন? একে আটকানো উচিত। অফিসারের হতভম্বতা কাটতে গিয়েও কাটলো না যেন। সে কেমন হতবাক কণ্ঠে ওয়াকিটকি উঁচিয়ে বলল, বাট এমনটা ব্যস্ত রাস্তার দিকে এমন ঝড়ের বেগে বাইক চালিয়ে ছুটছে কে স্যার? ওপাশ থেকে তৎক্ষণাৎ ভেসে এলো ঝাঁঝালো কণ্ঠ, কে আবার? তোর আর আমার বাপ, দ্য শ্যাডো মনস্টার। সেন্ট পিটার্সবার্গের রাত এখনো চলমান। আকাশের গুড়গুড় শব্দ তুলছে বেশ, বারে বারে দিচ্ছে বিদ্যুতের ঝলকানি। চারিদিকের বিদঘুটে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে। অদূর থেকে ধেয়ে আসা জন্তুদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুর্বল মাহি হতবাক চোখে তাকিয়ে আছে সম্মুখে। মস্তিষ্কটা বড্ড ফাঁকা লাগছে তার। চোখ দুটো কেমন আশ্চর্যান্বিতভাবে তাকিয়ে আছে। সম্মুখে 2 হাঁটু গেড়ে বসে আছে যুবক। ছলছল চোখ দুটো তার একমাত্র মাহিতে নিবদ্ধ। যেন তারা চিৎকার দিয়ে জানাচ্ছে অনেক কিছু। তবে অদক্ষ মাহি পড়তে পারেনি চোখের ভাষা। অবধের ন্যায় হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বলল, আপনি আপনি সিদ্ধার্থ না? ভেজা চোখে হাসলো যুবক। দৃষ্টি ঠাই বজায় রেখে ক্ষুদ্র উত্তরে বলল, হুম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।